আচ্ছা, গত ক্লাসে আমরা হেডিং যে ট্যাগগুলো ছিল H1 থেকে শুরু করে H6 পর্যন্ত সেই ট্যাগগুলো আমরা দেখছি, যে এই ট্যাগগুলো দিয়ে আমরা হেডিং সেক্টরে বা হেডিং সেকশনে যে সকল লেখা দিয়ে থাকি সেই ট্যাগগুলো H1 থেকে H6 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। 2 নম্বরে প্যারাগ্রাফ নামে একটা ট্যাগ। প্যারাগ্রাফ এই ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে ডেসক্রিপশন সেকশনে আমরা এর মাধ্যমে লেখা দিতে পারবো বা লেখা দিতে পারি। এবং আমরা যদি অন্য কোনো পেজ বা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো যে কোনো কারো ওয়েবসাইটকে যদি লিঙ্ক করাতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগটি আমরা ব্যবহার করে থাকি। আর ইমেজ নেওয়ার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করে থাকি। ওকে, আমি এই চারটা জিনিস আমরা দেখছি। এই চারটা জিনিস আমরা আবারও প্রথম মনে রাখবেন। আমরা যখনই কোনো কাজ করব, যখনই আমরা ওয়েবসাইট শুরু করব তৈরি করা, সাথে সাথে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। যেখানেই হোক, আমি যেখানে আমার এই কাজটাকে সেভ বা সংরক্ষণ করব সেই জায়গাতে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যে কোনো নামে ফোল্ডার ক্রিয়েট করব, যাতে আমরা পরবর্তী সময়ে এটা মনে রাখতে পারি। মাই ওয়েবসাইট, এটা করলাম। করার পরে ওই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা একটা ফাইল তৈরি করব। আমরা ফোল্ডার এবং ফাইলের মধ্যে পার্থক্য জানি? জি স্যার, জানি। ফোল্ডার হচ্ছে অনেকগুলো ফাইল, একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো কি থাকবে, ফাইল জমা রাখা যাবে। আর এক একটি ফাইল হচ্ছে এক একটি কাজ। যেমন চকলেটের বয়াম, এটা বয়ামটা হচ্ছে ফোল্ডার, আর চকলেট হচ্ছে মূল কন্টেন্ট, মূল জিনিস। ওকে, আমরা ফোল্ডার মাই ওয়েবসাইট এর ভিতরে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা চলে আসছি মাই ওয়েবসাইট নামের ফোল্ডারের ভিতরে। এখানে আমরা একটা ফাইল তৈরি করব। স্যার স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। শেয়ার হয় নাই, দেখতে পাচ্ছেন না? না স্যার, স্যার পাচ্ছি। জি স্যার, স্ক্রিন শেয়ার করা আছে শেয়ারই স্যার। আছে। স্যার স্ক্রিন শেয়ার আছে তো। ওকে, দেখতে পাচ্ছি তো। বাট আমি দেখতে পাচ্ছি না। দেখা যায়। আপনার পিন করা আছে মনে হয় ভাই, অন্য কোনো ট্যাব পিন করা আছে। আচ্ছা, এইখানে স্যার নেট প্রবলেমের জন্য দেখা যাচ্ছে না স্যার। বুঝি নাই, যারা স্যারের না, পিন করেন, স্যারেরটা পিন করেন, পিন আচ্ছা করলে আপনি দেখতে স্যার পারবেন। হয়ে গেছে, আপনার মনে হয় দুইটা ছিল। আচ্ছা, তো আমরা HTML এ কাজ করার জন্য আমাদের একটা ফাইল প্রয়োজন। এখানে মাই ওয়েবসাইট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এখানে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার জন্য আমরা রাইট বাটনে চাপ দেব, দেওয়ার পরে নিউ, দেন এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে। রাইট বাটনে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট থেকে আমরা টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। আচ্ছা, সবাই দেখেন তো, সবাই এটা ইনশিওর করেন আমাকে যে আপনাদের ফাইলগুলো এরকম .txt এক্সটেনশন বিশিষ্ট দেখা যায় কি না, এটা একটু আমাকে ইনশিওর করেন। যাদের দেখা যায় না তাদের দেখাতে হবে, কারণ এই এক্সটেনশনটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ওয়েবসাইটে কাজ করার জন্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সবাই একটু কম্পিউটারে আছেন বা ল্যাপটপে আছেন, তারা সবাই একটু দেখেন এই জিনিসটা আছে কিনা। জি স্যার, দেখা যায়। কার নেই? আমার দেখা যায় না স্যার। আচ্ছা, আপনার দেখা যায় না, আর কেউ আছেন? আর কেউ আছেন? একটু দেখেন। স্যার আমারটাতে দেখা যায় না। ওকে, 2 জন। আর আচ্ছা, যদি আপনাদের না দেখা যায়
এক্সটেনশনটা আমাদেরকে আনতে হবে। এক্সটেনশন আনার জন্য, ফাইল এক্সটেনশনগুলো শো করার জন্য দেখেন অনেকের এরকম শো করবে যে ডট টিএক্সটি এই জিনিসটা থাকবে না, শুধু নিউ টেক্সট ডকুমেন্ট এতটুকু পর্যন্ত থাকবে। জি স্যার। এই টেক্সট ডকুমেন্ট বা টিএক্সটি এই এক্সটেনশনটা প্রত্যেকটা ফাইলের আনতে হবে, উইদাউট আমরা অনেক হেজিটেশনে পড়বো। কোডগুলো কাজ ঠিকমতো কাজ করবে না, বা কোড ঠিকমতো কাজ করবে বাট আমি জেনারেট করব না, কারণ অনেক সময় আমাকে এক্সটেনশন ধরে কাজ করতে হয়। যেমন আমরা গতদিন দেখছি একটা ইমেজ নিলে ইমেজের সাথে সাথে ওটা পিএনজি না জেপিজি না গিফ সেটা উল্লেখ করে দিতে হয়। সো এক্সটেনশন না থাকলে এটা আমার এলোমেলো হয়ে যাবে, আমি ডাবল এক্সটেনশন দেবো, তখন কাজ করবে না। আচ্ছা, এক্সটেনশন না থাকলে এরকম দেখাচ্ছে, শুধু নিউ টেক্সট ডকুমেন্ট, তাই না? যাদের নেই এরকম দেখাচ্ছে তো। জি স্যার। তো আপনারা সবাই ফাইলে যান, ফাইলে গিয়ে দেখেন ফাইলে যাওয়ার পরে দেখেন যে এখানে আইটেম চেকবক্স, ফাইল নেম এক্সটেনশন, হিডেন আইটেম। তো ফাইল নেম এক্সটেনশনের টিক চিহ্ন দেওয়া নেই, আপনারা এখানে টিক চিহ্ন দেবেন, তাহলেই যত ফাইল আমরা ক্রিয়েট করব তার সাথে সাথে কি তার এক্সটেনশনটাও শো করবে। ইমরান ভাই পাইছেন? না স্যার, আপনার ফাইল নেম যেভাবে আসছে আমার উইন্ডোজ 7 তো ওভাবে আসছে না স্যার। ওকে, জান। 7 আপনি কন্ট্রোল প্যানেলে যা করেন, ওখানে কন্ট্রোল প্যানেলে ওখানে পাবেন ভাইয়া। কন্ট্রোল প্যানেল। আচ্ছা, না হলে ওইখানে দেখেন ফাইলে আছে, ফাইল থেকে ফোল্ডার অপশন বা Folder অপশন, ফোল্ডার অপশন আছে, গেলে হয়ে যাবে। তারপরে ভিউ folder আছে option- দেখেন। আচ্ছা, যদি folder- না হয় আমি ক্লাস শেষে আমাকে একটু মনে করে দিন, আমি করে দিব। স্যার ভিউ পাচ্ছি স্যার, ভিউ পাচ্ছি স্যার, ভিউ ভিউ ক্লিক করান, পাচ্ছি স্যার। ভিউ ক্লিক করান, স্যার ভিউ ক্লিক করান, করছি স্যার, একটা উইন্ডো আসছে না? আসছে স্যার। ওইখানে দেখেন ফাইল নেম এক্সটেনশন কই আছে, ওইটা টিক চিহ্ন দেওয়া নেই। একটু খুঁজে দেখেন, অনেকগুলো অপশন আছে, অপশনের মধ্যে দেখেন স্যার আরেকবার দেখালে ভালো হতো স্যার। কি উইন্ডোজ 10 না উইন্ডোজ 7? উইন্ডোজ 10 স্যার। উইন্ডোজ 10 হলে ভিউ নামে একটা মেনু আছে দেখেন, এই যে ফাইল হোম শেয়ার ভিউ, ভিউ নামে অপশনে ক্লিক করে এই লাস্টের 3 নাম্বারে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা আচ্ছা। পাইছেন? ইমরান ভাই জি স্যার। পাইছেন? না স্যার, এখানে একটু লাস্টের 3 নাম্বার যেভাবে বলছেন ওভাবে তো নাই স্যার। না না, স্যার কোনখানে টিক 3 নাম্বার দিতে হবে স্যার? আমি একটু স্যার স্ক্রিন শেয়ার দিয়ে দেখা যাবে স্যার। এখন স্ক্রিন শেয়ার দেন না, আমি কাজ শেষ করি, আমি ক্লাসের স্যার, শেষে আপনাকে কোনখানে? লিখে দিব আনি। ওকে, স্যার কোনখানে টিক দিতে হবে স্যার? বুঝে নাই? না ওইটা এই যে টিক দিতে হবে দিবেন, ওইটাতে টিক চিহ্ন না থাকলে টিক চিহ্ন দিয়ে দিবেন। কোনখানে স্যার এটা? ফাইল নেম এক্সটেনশন টিক চিহ্ন দিবেন। ফাইল নেম এক্সটেনশন জি স্যার, দিলাম স্যার। ওকে, তাহলে দেখেন আমাদের এরকম ভাবে শো করে এক্সটেনশন। ওকে, এটা আমি ডিলিট করলাম। এখন আমরা তাহলে যাওয়ার পরে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে ফাইল টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। এর সবটুকুকে ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা লিখব ইন্ডেক্স, সবসময় ইন্ডেক্স লিখবেন, ঠিক আছে? এটা হলো, আচ্ছা এটা কি, এটা আগন্তক বলার দরকার নাই। ইন্ডেক্স ডট এইচটিএমএল আপনার নাম দিলেও হবে, নো প্রবলেম, কিন্তু নামগুলো দেওয়া এটা অভ্যাস হয়ে যায়, পরে প্রবলেম হয়। সবাই আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দেব, কারণ আমরা এইচটিএমএল এ কাজ করতেছি, এই জন্য এক্সটেনশনটা এইচটিএমএল দিয়ে এন্টার প্রেস করলে এখানে বলবে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দি ফাইল মাইট বিকাম আনইউজেবল। ওকে, এখানে একটা কনফার্মেশন মেসেজ যাচ্ছে, আর ইউ শিওর
want to change it? Yes, I'm sure. ঠিক আছে, এরকম একটা ব্রাউজারের সিম্বল দেখা যাবে। দেখেন সাইডে একটা ব্রাউজারের সিম্বল, যে কোনো ব্রাউজারের সিম্বল দেখা যাবে। যদি আমাদের ব্রাউজারের সিম্বল দেখা যায় তাহলে আমাদের নেওয়া ঠিক হয়েছে, এক্সটেনশনটা দেওয়া ঠিক হয়েছে। সবাই একটু ট্রাই করে অফ রাখেন, আমি কাজ শেখাবো। সবাই একটু ট্রাই করেন আসতেছে কিনা, তারপরে অফ রাখেন, আমি কাজ শেখাবো, পরে প্র্যাকটিস করবেন। ওকে, সবাই একটু দেখেন তো। জি স্যার, ঠিক আছে। স্যার আসতেছে। উইন্ডোজ 7 এর মানে ফাইল নেম এক্সটেনশন উইন্ডোজ 7 যারা আছেন তাদেরটা আমি পরে দেখতেছি। আসতেছে, দেখছেন, চেক করান সবাই। জি স্যার, ঠিক আছে। জি স্যার আসতেছে। আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা, স্যার। হ্যাঁ, স্যার ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন লেখে, মানে ইন্ডেক্সটা কেন লেখে? আমি দেখি তো প্রায় কাজের সময় ইন্ডেক্সটা ইউজ করে। ইন্ডেক্সটা হ্যাবিট করা উচিত এই জন্য যে আমরা যখন লাইভ সার্ভার বুঝেন, লাইভ সার্ভার হচ্ছে যে সার্ভার, যে ওয়েবসাইটগুলো আমরা যে কোনো জায়গা থেকে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে কি করি আমরা দেখতে পাই যে কোনো ওয়েবসাইট। সেই ওয়েবসাইটগুলো তো একটা জায়গায় আছে, সেই জায়গাকে বলা হয় লাইভ সার্ভার। ওই জায়গায় আমাদের ওয়েবসাইটটা দিতে হবে। আর লাইভ সার্ভার অটোমেটিক ডিটেক্ট করে ইন্ডেক্স নামে। আমার 100টা পেজ আছে আমার ওয়েবসাইটে, এই 100টা পেজের মধ্যে কোন পেজটাকে সে আগে বা দেখাবে, প্রথমে দেখাবে, সেইটা ফাইন্ড আউট করে। আর ওইখানে বলা আছে যে ইন্ডেক্স নামে যে ফাইলটা থাকবে সেই ফাইলটা এক্সিকিউট হবে, আর গুলোন এক্সিকিউট হবে না। এই জন্য ইন্ডেক্সটা আমাদেরকে দিতে হবে, আর ইন্ডেক্সটা দেওয়ায় হ্যাবিট করতে হবে। আমার ওয়েবসাইটে 100টা পেজ আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি, ফটো ইত্যাদি ইত্যাদি 100টা পেজ আছে। এখন কোন পেজটা আমি ডোমেইনের নাম লিখলেই চলে আসবে, সেই পেজটার নাম ইন্ডেক্স দিতে হবে। তাহলে ওই লাইভ সার্ভার অটোমেটিক ডিটেক্ট করে সেইটাকেই আগে দেখাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার ওকে, তাহলে আমরা আমাদের ফাইলটা এরকম আসছে, বুঝি নাই, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি কিন্তু ইন্ডেক্স দিই না, আমি এক্সটেনশনটা এইচটিএমএল দিই। তাহলে সমস্যা? হবে, আমি বলছি আপনি যে কোনো নামের পরে .html এক্সটেনশনটা থাকলেই হবে। কিন্তু এইটা বদ হ্যাবিট, কারণ যখন আমরা প্রপার কাজ করব দেখা যাচ্ছে আমার নাম দিছি সবগুলো এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, কারণ হাজার হাজার ফাইল থাকতে পারে, সেই ফাইলগুলোকে আমাকেই কাজ করতে হবে। সো পরে কি নামে রাখছি এটা আমাদের প্রবলেম হয়ে যাবে। সো শুরুর থেকেই গুড হ্যাবিটটাই গড়ে ওঠানো উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার উইন্ডোজ 7 এর জন্য ওইটা হাইড ছিল স্যার, ফোল্ডার অপশন থেকে হাইডটাকে তুলে দিলাম। এখন আচ্ছা, txt ফাইল আসতেছে স্যার। ওকে, গুড। বাট আপনি যে এই যে ইয়ার ক্রোমের লোগো যে আসবে সামনে সেটা আসছে না স্যার। এটাতে এমনি কি দেখাচ্ছে? যেমনি যে দেখে দিব নরমালি আমি। এটা হয় পেজের নাই। মতো যেটা ইয়ে আছে। আচ্ছা, হয় নাই, মেবি হয় নাই, আমি দেখে দিব না। আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে, তারপরে এটাকে কি করব, আবারও দেখাই। এটাকে কি করব, এটা আমরা তৈরি করার পরে সাবলাইম টেক্সট ওপেন করব। এখানে দেখেন উইন্ডোজে যান, উইন্ডোজে যাওয়ার পরে এখানে সাবলাইম টেক্সট শো করবে। যদি শো না করে তাহলে লেখেন SUB, দেখেন সাবলাইম টেক্সট আসবে। এটাতে ক্লিক করবেন, ক্লিক করে যদি না আসে লিখবেন SUB সাবলাইম টেক্সট, ক্লিক করে ওপেন করবেন। দেখেন ওপেন করলে এরকম হবে, আমার মতো আসবে। এটা না আসতে পারে, এই সাইডটা নাও আসতে পারে, এটা পরে আনা শেখাবো। আসছে? সবাই ওপেন করছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই ফাইলটার উপরে ক্লিক করে ধরে থাকেন, ধরে থেকে এইরকম করে ড্রাগ করেন, ড্রাগ করে এই সাবলাইম টেক্সটের উপরে নিয়ে আসেন, তাহলে ওপেন হবে। এখানে ছেড়ে দেন, দেখেন এইভাবে আসছে কিনা। index.html
আসছে স্যার। ওকে, আসলে আমরা তাহলে কাজ শুরু করে দিই। এখন আর কোনো কাজ নাই, এখন প্র্যাকটিস করার না, এখন আমি কাজগুলো দেখাই। HTML টাইটেল দিলাম মাই ওয়েবসাইট। ওকে, হেডিং সেকশনে লেখা দেওয়ার জন্য আমরা ছয়টি ট্যাগ ইউজ করি। সেই 6টি ট্যাগ হচ্ছে H1 নামে একটি ট্যাগ, আমি এখানে দিলাম দিস ইজ H1 ট্যাগ। তারপরে এইটাকে ব্রাউজারে দেখার জন্য আমরা HTML এক্সটেনশন বিশিষ্ট কোনো ফাইলের উপর যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখাবে এখানে একটা অপশন ওপেন ইন ব্রাউজার। এই ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলেই আমাদেরকে ব্রাউজারে এটা দেখে দিবে। ঠিক আছে, মানে এক্সিকিউট করে আমাদের আউটপুটটা দেখাবে যে আমি কি করতেছি সেটা হচ্ছে কি না, এটা দেখাবে। ওকে, তারপরে আরেকটা হেডিং ট্যাগ আছে H2, দিস ইজ H2 ট্যাগ। তারপরে আমাদের আরেকটা ট্যাগ আছে H3 ট্যাগ, দিস ইজ H3 ট্যাগ। দেন আরেকটা ট্যাগ আছে H4 ট্যাগ। এখন প্র্যাকটিস করার দরকার নাই, জাস্ট আমি আগে করাই, তারপরে সময় দিব, আপনারা করবেন। এই হলো আমাদের এই 6টা ট্যাগ। এখন যদি আমরা এখানে দেখি তাহলে এরকম দেখাচ্ছে। এই 6টা ট্যাগ ব্যবহার করে আমরা হেডিং সেকশনে লেখা দেব। ওকে, স্যার ফার্স্ট লাইনটা লেখার আরেকবার একটু দেখা দিবেন স্যার প্লিজ। বুঝি না, ফার্স্ট লাইনটা একদম ফার্স্ট লাইনটা লিখলেন যে ওইটা একটু দেখা দিন স্যার, ডক টাইপ HTML যেটা আসলো। হ্যাঁ ওইটা স্যার জাস্ট একবার ওইটা লেখার জন্য কি কি করলাম স্যার? ও আচ্ছা, টোটাল লেখার জন্য আপনারা আনতে পারতেছেন না সেটা বলতে, স্যার টোটাল লেস দেন দিবেন একবার, প্রথমে লেস দেন HTML এরকম সাজেস্ট করবে। ওকে, এরকম একটা নিচে সাজেস্ট করবে, যখন সাজেস্ট করবে আপনি ইন্টার চাপ দিবেন, চলে আসবে। আসতেছে? আমার সাজেস্ট আসতেছে না স্যার, ওই জন্য লিখতে লাগতেছে। আচ্ছা, সাজেস্ট না আসুক, আমি সবার প্রবলেমটা দেখবো। এটা সাজেস্ট নাও করতে পারে, এটা জেন কোডিং অ্যাড করা আছে। জেন কোডিং মানে এরকম, আমি শর্ট কোড লিখবো, অটোমেটিক তৈরি হয়ে যাবে। যেমন দিস ইজ টিভ, তার ভিতরে li 8 href। দেখেন এটা লিখলাম, অটোমেটিক কোড জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমি শেখাবো, নো প্রবলেম, শর্টকাট শেখাবো এগুলো সবগুলো। তারপর একই সঙ্গে সবগুলো এডিট করা, এখানে সবগুলোতে এডিট করতে পারবো। ঠিক আছে এগুলো সব ধীরে ধীরে শেখাবো। ওকে, একটু ওয়েট করেন স্যার। একটা কোশ্চেন, হ্যাঁ স্যার এইগুলা এডিট করা শর্টকাট গুলা তো শেখাবেন স্যার। এখন আমাদের যে ট্যাগটা লিখতে হচ্ছে, আপনি জাস্ট H1 লেখার সাথে সাথে শর্টকাট ভাবে আপনি দুই পাশে স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ দুইটাই করে দিচ্ছেন স্যার। একটু যদি এইটুকু বলে দিতেন। আগে লিখবেন এই যে গ্রেটার দেন আর লেস দেন H দিলেন, দিয়ে এইরকম সাজেস্ট করতে হবে, সাজেস্ট না করলে হবে না, দিয়ে এন্টার চাপ দিলে চলে যাবে। আর জেন কোডিং, ও আচ্ছা স্যার, জেন কোডিং থাকলে H2 লিখে ট্যাব চাপ দিলে চলে আসবে।
ওকে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। স্যার আপনি একসাথে অতগুলো সিলেক্ট করলেন কেমনে? এগুলো বলবো ভাই আস্তে আস্তে, আমরা তো কেবল আমাদের বয়স দিন, একটু বড় হন তারপরে, ঠিক আছে? সব কিছুই শেখাবো, নো প্রবলেম। না, এই শর্টকাটগুলো না শিখলে তো আমরা দ্রুত ওয়েব ডিজাইন করতে পারবো না। এগুলো আমাদের ফার্স্টলি ওয়েব ডিজাইন করার জন্য একটা কাজ মনে করেন $20, এটা নিয়ে সারাদিন পরে থাকলে হবে? হবে না। সো দ্রুত ফাস্ট টাইপ অ্যান্ড ফাস্ট কোড লেখার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে। তো তৈরি করতে এগুলো সবগুলোই যে আমি সুইচ করতেছি, যে 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 কোনো জিনিস আমি কিছু লিখেই সেটা এক্সিকিউট করার জন্য কিন্তু দ্রুত আমি কি করতেছি, সুইচ করে এগুলো লিখতেছি। এই সুইচিং সিস্টেম এগুলো সব শেখাবো, ওকে? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি শেখাবো। আমি সেই পর্যন্ত শেখাবো, আমি আপনাদেরকে সেইখানে নিয়ে যাব যেইখানে নিয়ে গেলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, যেইখানে নিয়ে গেলে আপনারা মার্কেট প্লেসে এস্টাবলিশড হতে পারবেন। আমি কথা দিলাম আমার সাথে থাকবেন, আজ থেকে লাস্ট ক্লাস পর্যন্ত থাকবেন। আপনাদের যা দরকার আমি সব কিছু দিয়ে দিব। আমার কেনা থিম আছে, পেইড থিম, যেগুলো $90 $100 দিয়ে কেনা আছে একটা জিনিস, সেইটা আমি আপনাদেরকে দিব। আমার প্লাগ ইন কেনা আছে, সেগুলো আপনাদেরকে দিব। আর যা আছে, এক কথায় আপনাদেরকে মার্কেট প্লেসে এস্টাবলিশ করতে যা প্রয়োজন সব কিছু আমার কাছ থেকে পাবেন বা আমাদের কাছ থেকে পাবেন। একটুও টেনশন করতে হবে না, আপনাদের শুধু একটা ল্যাপটপ আর সময়, আমি ধন্যবাদ আপনাদেরকে স্যার, সেই জায়গায় নিয়ে আমরা যাব, ওকে? সবাই আপনাকে ফলো করি। জি ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ সবাই স্যার থাকবেন। আপনি জি স্যার স্যার আপনি তো প্রতিদিন ক্লাস নিন না স্যার? হ্যাঁ, আমি প্রতিদিন ক্লাস নেব, চেষ্টা করব নেওয়ার জন্য, লাস্ট পর্যন্ত আমি থাকার জন্য। তো সব কিছু করবো ধীরে ধীরে, একটু একটু করে করব, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম জি স্যার। হবে না, যা দরকার সব কিছু আমি বা আমরা সব কিছু দিয়ে দিব, ওকে? তবে একটা সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে, তাই না? একটা সিকোয়েন্স দিতে হবে, কারণ আমি যদি মাঝখানে কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যাই, অ্যাডভান্সে যদি এখনই যাই, তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। আমরা ফাউন্ডেশন লেভেল থেকে যাব, জি স্যার। সি লেভেল থেকে অ্যাডভান্স যাব, কারণ এখানে আমরা অনেকেই আছি যা HTML এর কোডিং কোনোদিন করি নাই, হয়তো বা ইন্টারমিডিয়েট বা আইসিটি সাবজেক্টগুলোতে একটু দেখছিলাম। জি স্যার। একটা ওয়েবসাইট তৈরি করতে হাজার হাজার কোড লিখতে হয়, এই প্রত্যেকটা কোড আমাকে বুঝে লিখতে হবে। কেন এটা লিখলাম, কেন H1 দিব, কেন P নামে ট্যাগ নেব, কেন ইমেজ দিব, এভরিথিং, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। উইদাউট আমরা কিন্তু এই হাজার হাজার লাইন কোডগুলো মুখস্থ করে রাখতে পারবো না বা ওয়েবসাইট তৈরি করতে পারবো না। সো সবসময় বোঝার চেষ্টা করবেন। আর আমি ট্রাই করি সবসময় যে জিনিসগুলো বুঝবে সেই জিনিসগুলো দেওয়ার প্রথমে, কারণ প্রথমেই যদি আমি না বুঝি আমি তো নিজেই হেজিটেশন ফিল করব, কি কোথায় আসলাম, বুঝতেছি না কি শেখাচ্ছে, তাই না? তো আমি চেষ্টা করি সিকোয়েন্স অনুযায়ী দেওয়া, যে এইটার পরে এইটা দিলে সে তাড়াতাড়ি বুঝবে বা তাড়াতাড়ি নিতে পারবে, ওকে? তাহলে আমরা হেডিং ট্যাগগুলোর জন্য বা হেডিং সেক্টরে যে লেখাগুলো দিব তার জন্য কি করি, যে H1 থেকে H6 স্যার হ্যালো হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম, দেলোয়ার বলছিলাম স্যার। স্যার আপনার এই যে হেডিং ট্যাগটা এক মিনিট ট্যাব দিয়ে এক মিনিট, আমি যখন লেকচার দিব কাইন্ডলি ওই লেকচারের আলোকে কোশ্চেন করবেন, ওকে? আমি কিন্তু শুরু করতেছিলাম একটু, আমি কোশ্চেন নিচ্ছিলাম, কোশ্চেনটা করলে ভালো হতো। এই যে আমি ক্লাস শুরু করছি তখন আবার আপনি ইন্টারাপ্ট করতেছেন, তো এরকম সময় কোশ্চেন করবেন। আমি একটা লেকচার দিচ্ছি, দিতেই যদি ওই রিলেটেড না হয় অন্য একটা রিলেটেড হয়, তখন কিন্তু আমার ব্রেনটা যে বোঝানোর যে অবস্থায় ছিল সেই থেকে চলে যাবে। সো একটু মনে কষ্ট নিয়েন না, এটা কিন্তু স্বাভাবিক। আমি একজন ট্রেনার, আমাকে সারাদিন লেকচার দিতে হয় রাত 10টা পর্যন্ত। এখন বসছি রাত 10টা পর্যন্ত আমার স্টুডেন্ট, লেকচার দিতে হয়। সো এলোমেলো হয়ে যেতে পারে, তেমনভাবে কোশ্চেন করবেন, ট্রাই করবেন। আমি যে লেকচার দিচ্ছি সেই লেকচারের উপর যদি কোশ্চেন করেন তাহলে আমার একটু সহজ হবে।
আর অন্য যদি লেকচার দিতে দিতে অন্য যদি কোশ্চেন আসে তাহলে আমি একটু ইন্টারাপ্ট ফিল করি, তো তখন দেখা যাচ্ছে আমি ক্লিয়ার কনসেপ্টটা দিতে পারতেছি না। জি এখন বলেন, কষ্ট নিয়েন না, এটা আপনার কষ্টের জন্য না, এটা সবার উদ্দেশ্যে বলতেছি। জি দুলার ভাই বলেন। ওকে স্যার, অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম স্যার এই যে হেডিং ট্যাগ গুলো যে দিয়েছেন 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ। এটা ট্যাব দিয়ে দিয়েছেন, এটা কি ডেকোরেশনের জন্য নাকি এটা নিয়মের মধ্যেই পড়ে স্যার? না, এটা ডেকোরেশন। একটা কোডিং করলে দেখেন, আমি একটা যদি কোডিং করি তাহলে স্যার অটোমেটিক তৈরি করে দিবে সাবলাইম টেক্সট। যেমন একটা ডিভ নিলাম, ডিভ কি এখন আপনারা বুঝতেছেন না, আমি একটা ডিভ নিলাম, এই ডিভ মানে একটা সেকশন, এই সেকশনের ভিতরে আরেকটা জিনিস নেব, এর ভিতরে আরেকটা জিনিস নেব, এর ভিতরে আরেকটা নিব, সে অটোমেটিক এটার, আচ্ছা এটা দিল না, এই আচ্ছা এই বি দিয়ে বুঝাই। দেখেন হোয়াট চিহ্ন করে গেছে। কি ব্যাপার, আসতেছে না মাঝে মধ্যে এরকম প্রবলেম করে। আচ্ছা আমি আবার একবার ট্রাই করি, ডিভ এর ভিতরে এলআই, তার ভিতরে ইউএল, ইউএল তারপরে এলআই, তারপরে ই। দেখেন এই যে এটা দিয়ে দিছে যে আমার এই এল এর অবস্থানটা কোথায়, এটা কিন্তু অটোমেটিক ডেকোরেশন করে সে দিয়ে দিল যে এটা আমি যদি এইভাবে লিখতাম তাহলে কিন্তু প্রবলেম হতো। পরের সময়ে আমি যখন কোড এডিট করব তখন আমি কনফিউজ হয়ে যাব, বা যখন আমরা স্টাইল শিট নিয়ে কাজ করব তখন আমরা কনফিউজ হয়ে যাব যে এই লাইনটা কার ভিতরে। আমি যদি কোডিং সিএসএ যদি কোডিং করি যে এল ডিভ আর ডিভের ভিতরে এলআই আছে, এটা যদি আমি না বলে কোডিং করি তাহলে কোনো কোড এক্সিকিউট হবে না। এটা স্পেসিফিকলি বলতে হবে যে এই এলআই এর অবস্থান কোথায়, বা এই নামে এই ট্যাগের অবস্থান কোথায়, এটা যদি আমি ক্লিয়ারভাবে না বলতে পারি তাহলে আমাদের কাজ হবে না। এজন্য এই ডেকোরেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এরকম থাকলে আমি বুঝতে পারবো যে এই ইউএলটা ডিভ নামে একটা ডিভের ভিতরে, মানে এটা কারো একটি অধীনে আছে, আবার এই এলটা আবার কারো একটি অধীনের আছে, এবং এটাও আবার আরেকটা ট্যাগের অধীনে আছে। স্পেসিফিক এইভাবে আমাকে বলতে হবে যে এটা কার কার ভিতরে আছে। যদি না বলতে পারি তাহলে স্টাইল শিটে কোড করার সময় বা কোড করলেও এক্সিকিউট হবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমার বুঝার সুবিধার জন্যই এই সিস্টেমটা আমাকে কোনটা কার ভিতরে আছে এটা বলতে হবে। আর এই ডেকোরেশনটা যদি আমরা এডিট না করি তাহলে সাবলাইম টেক্সটে অটোমেটিক দিয়ে দেয়। যেমন আমি কোডটা টাইপ করলাম এরকম হলো, বুঝতে পারছেন স্যার? ওকে, তাহলে হেডিংয়ের জন্য আমরা H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগগুলো ব্যবহার করতেছি। আর ডেসক্রিপশনের জন্য আমরা এই পি নামে ট্যাগ ইউজ করতেছি। এই ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো ডেসক্রিপশন প্রেজেন্ট করতে পারতেছি। এখন অনেক সময় একটি ট্যাগের মধ্যে বা একটি লেখার মধ্যে কিছু লেখাকে হাইলাইট করব। অনেকগুলো লেখার মধ্যে কিছু কিছু লেখাকে হাইলাইট করতে হতে পারে। যেমন আমাদের এইখানে যদি আমরা ফলো করি আমাদের যে আউটপুটটা, তো এইখানে কোনো একটি লেখা, এই লেখাটাকে একটু বোল্ড করে লিখতে হবে। তাহলে এই লেখাকে আমরা বি নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগ, বা স্ট্রং নামে একটা ট্যাগ আছে, স্ট্রং ট্যাগ একটা আছে, এই ট্যাগের মধ্যে যদি আমি দেই
দেখেন স্ট্রং শুরু এবং শেষ আছে। এই ট্যাগের মধ্যে যদি আমি লেখাটাকে রেখে দিই তাহলে দেখেন লেখাটা বোল্ড হয়ে গেল, এটা একটু হাইলাইট হয়ে গেল। এই লেখার থেকে এই লেখাটা একটু ডিফারেন্স এটা মনে হচ্ছে। তারপরে আমরা যদি বি নামে ট্যাগটা নেই, বোল্ড করার জন্য বি নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা যদি আমি নিই তাহলে বি নামে ট্যাগ দিব, কন্ট্রোল এস সেভ, দেখেন সেম আউটপুট। সো আপনি বি নামে ট্যাগটি ইউজ করতে পারেন, ডি নামে ট্যাগটি ইউজ করতে পারেন, স্ট্রং ট্যাগটি ইউজ করতে পারেন, বি নামে ট্যাগটি ইউজ করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমাদের অনেক সময় ওয়েবসাইটগুলোতে কি করতে হয়, একটি ওয়েবসাইটে অন্য আরেকটি ওয়েব পেজ সংযুক্ত করতে হয়, অথবা অন্য কোনো একটি সাইটকে সংযুক্ত করতে হতে পারে। আমাদের ওয়েবসাইটে অন্য কারো তৈরিকৃত ওয়েবসাইটও অ্যাড করা লাগতে পারে। যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে একটা ওয়েবসাইটে বিভিন্ন রকমের ওয়েবসাইটের লিঙ্ক থাকে। একটা কমপ্লিট ওয়েবসাইট করতে এই লিঙ্কগুলো দিতে হবে। যেমন এটা আমার পার্সোনাল ইনফরমেশনের সাইট, এইখানে আমার ফেসবুকের যে আমার পার্সোনাল ওয়েবসাইট আছে সেটা দেওয়া আছে, আমার টুইটারের লিঙ্কটা দেওয়া আছে, আমাদের ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কডইন লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড ড্রিবলের লিঙ্ক দেওয়া আছে, তাই না? আবার এখানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, যেমন হোমে আছে, সেকশনগুলো মূলত দেওয়া আছে, এখানে একটা নতুন অন্য একটি ওয়েব পেজও দেওয়া আছে, এটা আমার তৈরিকৃত পেজ। অন্য কোনো ওয়েবসাইট বা অন্যের তৈরি একটা ওয়েবসাইটকে লিঙ্ক করতে পারি, আমার তৈরিকৃত ওয়েব পেজ বা ওয়েবসাইটটিও লিঙ্ক করতে পারি। এই লিঙ্ক করার জন্য আমরা যে ট্যাগ, যেমন এখানে ক্লিক করলে দেখেন অন্য একটি পেজ ওপেন হচ্ছে, এই যে অন্য আরেকটি পেজ ওপেন হচ্ছে। আবার এইখানে ক্লিক করলে দেখেন অন্য আরেকটি ট্যাব ওপেন হয়, সেইখানে কি হচ্ছে, এই ফেসবুকের আমার ফেসবুক যে পেজ আছে সেটা ওপেন হচ্ছে। তারপরে টুইটার এই বাটনে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হচ্ছে। এই যে লিঙ্ক করা হয়, এই লিঙ্ক আমরা কার মাধ্যমে করব? এ নামে বা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর নামে একটি ট্যাগ আছে, এই ট্যাগটির মাধ্যমে আমরা লিঙ্কগুলো করে থাকি। এই ট্যাগটির শুরু এবং শেষ এর মাঝখানে যে লেখাটা দেব সেই লেখাটা শো করবে, দেখা যাবে। যেমন দিস ইজ মাই ফেসবুক পেজ, এই লেখাটা আমি দিতে চাচ্ছি, এইটা লেখা দেখা যাবে। এইখানে যখন ক্লিক করবে তখন একটি ওয়েবসাইটে যাবে, তাহলে দুইটি ট্যাগের মাঝখানে যে লেখাটা দিব সেই লেখাটা শো করবে। আর কোন পেজে যাবে বা কোন সাইডে যাবে এইটা একটা অ্যাট্রিবিউট এর ভিতরে লিখতে হয়, যে আমি কোন পেজে বা কোন ওয়েবসাইটে রিডিরেক্ট করতে চাচ্ছি সেটা এখানে বলতে হবে। এটা হচ্ছে কি, ট্যাগের ভিতরে যে জিনিসগুলো থাকে সেইটাকে আমরা অ্যাট্রিবিউট বলবো। আর এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এইচরেফ, হাইপার রেফারেন্স। আমি কার রেফারেন্স এখানে দিতে চাচ্ছি, কাকে শো করাতে চাচ্ছি সেইটা এখানে বলতে হবে। যেমন আমার ফেসবুক পেজ যদি আমি এখানে সংযুক্ত করতে চাই তাহলে ফেসবুকের পেজের ওই আমাদের প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে হবে, বা শুধু ফেসবুকে যাইতে চাচ্ছিস তার লিঙ্কটা এখানে আমরা তার লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। যেমন https://www.facebook.com, তাহলে কি হবে, এই লেখাটা দেখা যাবে। এই লেখার উপরে যখন ক্লিক করব তখন এই পেজটা ওপেন হবে। কন্ট্রোল এস সেভ, এখানে যদি আমরা এখন দেখি, দেখেন এই যে দিস ইজ মাই ফেসবুক পেজ, এখানে যদি ক্লিক করি দেখেন এখানেই রিলোড হয়, কি হচ্ছে, যে পেজে ছিলাম সেই পেজেই কি হয়েছে এটা দেখাচ্ছে। তো
তো আমরা যদি চাই এখানে যেমন এই পেজটা দেখেন স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ড বাই, এটা কিছুই হবে না, এখানে যা যে অবস্থা সেই অবস্থায় থাকবে। বাট আমি ক্লিক করলে দেখেন নতুন আরেকটা ট্যাব এখানে আসবে, ট্যাব এসে সেই জায়গায় ফেসবুকে আসতেছে, আর আমার ওই পেজটা একই রকম থেকে যাবে, এটা রিলোড হবে না। বাট আমি এখানে কাজ করলে বা এখানে ক্লিক করলে দেখেন এই পেজটাই থাকতেছে, এখানেই লোড নিচ্ছে। তো আমরা যদি চাই এরকম করে এখানে ক্লিক করব, আরেকটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে গিয়ে আমরা যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেস অনুযায়ী ওয়েবসাইটে চলে যাবে। তাহলে তার জন্য এই ট্যাগের ভিতরে আরেকটি অ্যাট্রিবিউট স্পেস দিয়ে আরেকটি অ্যাট্রিবিউট সেট করতে হবে, তার নাম হচ্ছে টার্গেট। টার্গেট লিখে এর ভিতরে একটা ভ্যালু দিতে হবে। টার্গেট লিখলেও হবে, সমস্যা নাই, এখানে শুধু আমি টার্গেট লিখে দিলাম। আচ্ছা, আমি টার্গেটের ভ্যালুটা দিলাম, টার্গেটের ভ্যালু না দিলেও হবে, ফাঁকা রাখলাম। এখন দেখি, তাও যাচ্ছে না। আচ্ছা, এটা ভার্সন চেঞ্জ হয়েছে তো এই জন্য। তাহলে টার্গেটের ভিতরে অবশ্যই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামে একটি ভ্যালু দিতে হবে। টার্গেটের ভিতরে, টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামে একটি ভ্যালু দিতে হবে। তাহলে কি হবে, এখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, সেই ট্যাবে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যাচ্ছে ওয়েবসাইটে, মুভ করতেছে, রিডিরেক্ট করতেছে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, আমরা এখন ইমেজ নিয়ে কাজ করব, যে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো নিতে হয় সেই ইমেজগুলো কিভাবে নেব এটা একটু দেখি। সর্বপ্রথম আমি যে ইমেজটা আমাদের ওয়েবসাইটে দিব সেই ওয়েবসাইটটা, সেই ইমেজটা আমাদেরকে আগে কপি করে নিয়ে যেতে হবে। কোন ইমেজ দিই? আচ্ছা, এই ইমেজটি মনে করেন দিব। এই ইমেজটাকে আমরা কপি করব। যারা নতুন আছেন একটু ভালো করে স্টেপগুলো ফলো করেন। আমরা যেখানে ইন্ডেক্স নামে যে ফাইলটা রাখলাম সেই ফাইলের ভিতরে আমাকে ইমেজ রাখতে হবে। প্রথম কথা এটা, অন্য জায়গায় থাকলেও হবে, কিন্তু অন্য জায়গা থেকে তো আমরা ইমেজ নিব না, কারণ একটা ওয়েবসাইটে মিনিমাম 100-200 ইমেজ ব্যবহার করা লাগতে পারে, বা 10টা-15টা ইমেজ ব্যবহার করা লাগতে পারে। তো আমরা যেখানে এই ফাইলটা তৈরি করলাম তার ভিতরেই ইমেজটা রাখবো অবশ্যই। তো আমি এখানে রাখলাম কি ইমেজের নাম ABC। ইমেজ যখন দেখাবো তার এক্সটেনশন, স্যার ফাইলটা তৈরি করে আরেকবার দেখাবেন স্যার, আমার নেট ছিল না। কি তৈরি করে দেখাবো? এটা কিভাবে তৈরি করলেন স্যার? প্রথমে এটা আমার নেট ছিল না স্যার। আমি কিছু তৈরি করি নাই, জাস্ট আমি যে ইমেজটা নিয়ে দেখাতে চাচ্ছি আমার ওয়েবসাইটে সেই ইমেজটা শুধু কপি করব। জি স্যার। কপি করার পরে আমি যেইখানে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারের ভিতরে ইমেজটা রেখে দেব। ফোল্ডারটা তৈরি করা একবার দেখাবেন স্যার, ফোল্ডারটা আরেকবার তৈরি করা স্যার। ফোল্ডার তৈরি ভিডিওটা দেখে পাবো? হ্যাঁ, ভিডিওটা দেখে নিন, পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। তাহলে দেখেন, একটু ভালো করে মনোযোগ দেন। যেইখানে আমি ইমেজটা দেখাবো এবং যে ইমেজটা আমি দেখাবো, দুইটা কথা, যেইখানে আমি ইমেজ দেখাবো আর যে ইমেজটি আমি দেখাবো তার দুইজনের অ্যাড্রেস যদি সমান সমান হয়, যেমন ইন্ডেক্স যেখানে আছে আমার কম্পিউটারের, যেখানেই হোক ইন্ডেক্সটা যেখানে আছে আমি যাকে দেখাতে চাচ্ছি সেও এখানে আছে, তাহলে আমাকে ইমেজ নেওয়ার জন্য ইমেজ নামে একটা ট্যাগ নিতে হয়। আমি যে কথাটা বললাম, যেখানে দেখাবো মানে এই ইন্ডেক্স পেজে দেখাবো আর যাকে দেখাবো এই দুটির অ্যাড্রেস যদি সেম হয়, দুটির লোকেশান যদি সেম হয়, তাহলে আমরা এই SRC সোর্সের মধ্যে শুধু ওই ইমেজের নাম এবং এক্সটেনশনটা দিলেই হয়ে যাবে। দেখেন,
আমি এইখানে ইমেজের নাম এবং এক্সটেনশনটা দিলাম, যার ফলে ইমেজটি দেখা যাবে, যে ইমেজটি আসছে। বুঝতে পারছেন কি আমার কথা? জি স্যার। জি স্যার। এখন জি স্যার, বুঝতে পারছি। মনে করেন অনেকগুলো ইমেজ আমার দরকার, একটা ওয়েবসাইট তৈরি করছি, 10টা ইমেজ প্রয়োজন বা 20টা ইমেজ প্রয়োজন, তো একই সাথে রাখলে অনেকগুলো হয়ে যায়। তাহলে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, আরেকটি ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন ইমেজটা দেখেন, যে ইমেজটা আমরা দেখাবো সেটা একটা ইমেজের ভিতরে দিলাম, এই ফোল্ডারের ভিতরে দিলাম। এখন দেখেন, যাকে দেখাবো আবার যেখানে দেখাবো তার দুইটার লোকেশন কি এক? না, চেঞ্জ হয়ে গেল। লোকেশন এক হয় নাই। তার কারণে দেখেন আমি কিন্তু সেম কোডিং এ রাখলাম, রিলোড দেন, ইমেজটি দেখাচ্ছে না। বাট হোয়াই? এইটা এই জন্য যে ইমেজের লোকেশন আরেকটা জায়গায় আছে, ইমেজটা আরেকটা জায়গায় আছে, আর ইন্ডেক্স পেজটা আরেক জায়গায় আছে। তাহলে এখন ইমেজটার লোকেশন হচ্ছে ইন্ডেক্স থেকে, ইন্ডেক্স যেখানে আছে সেখান থেকে ইমেজটাকে নিতে চাইলে অবশ্যই ইমেজ এই ফোল্ডারের নাম লিখতে হবে, মানে এইভাবে লিখতে হবে। দেখেন ইমেজটি এখন কোথায় আছে? ইমেজেস ফোল্ডারের ভিতরে। এটা বুঝাতে স্ল্যাশ দিতে হয়। ইমেজটা কোথায় আছে? ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে। তাহলে ইমেজেস ফোল্ডার লিখে স্ল্যাশ ABC। এখন দেখেন শো করবে, এই যে শো করছে। বুঝতে পারছেন? জি স্যার। এতটুকু জি বুঝতে স্যার। পারছেন তো না? এখন দেখেন জি স্যার, মনে বুঝতে করেন পারছি। আমার ইমেজটা একটু জি স্যার, বুঝতে পারছি। বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করব। তাহলে আরেকটা জিনিস দেখেন, ALT এটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট। যদি কখনো আনফরচুনেটলি আপনার ইমেজটা শো না করে, তাহলে এইখানে আপনি যে লেখাটা দিবেন সেই লেখাটা শো করবে। আমরা যখন ফেসবুক চালাই তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে অনেক সময় ইন্টারনেট স্পিডের কমে ইমেজ আসে না, তার ভিতরে ইমেজ না আসলে ওই জায়গাটা কিছু লেখা থাকে, লেখা আসে। এটা ফলো করছেন কিনা আমি জানি না, তবে আমি অনেকবার ফেস করছি যে একটা ইমেজ যখন লোড হয় না তখন তার আগে ওর ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো শো করে। অল্টারনেটিভ মানে কি? এইটার পরিবর্তে কি হবে, মানে ইমেজটা শো না করলে কি হবে? আমরা এখানে লিখে দিব দিস ইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে এই ইমেজটা যদি শো না করে তাহলে এটা শো করবে। যেমন ইমেজটাকে আমি এখানে একটা ভুলভাল অ্যাড্রেস দিয়ে দিলাম, তাহলে কি হয় দেখেন ওইটা কিন্তু না, ইমেজটা কিন্তু পাচ্ছে না, এই জন্য এরকম দেখাচ্ছে। আর এর ভিতরে যে লেখাটা আমরা বলে দিলাম যে যদি ইমেজটা শো না করে সেই ইমেজটার পরিবর্তে এই লেখাটা শো করবে। তার মানে মানুষ বুঝতে পারবে এখানে একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ ছিল। ঠিক আছে? এই জন্য ওইটা দেওয়া হয় অল্টারনেটিভ টেক্সট দেওয়া হয়। ওকে, আরও কিছু অ্যাট্রিবিউট আছে ইমেজের, যে যদি আমরা হাইড উইডথ দিতে চাই, মানে আমরা নির্দিষ্ট, ইমেজটা তো বড় হয়ে গেছে, আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট হাইট এবং উইডথ থাকবে। যেমন হাইট যদি দিই আমরা 150, উইডথ যদি আমরা দিই 150, তাহলে 150/150 এক ইমেজটা তৈরি হবে। দেখেন ছোট হয়ে গেল ইমেজটা, 150/150 পিক্সেল বা পিক্সেল। ইয়েস, পিক্সেল কি এখন বুঝাবো না, পরে বুঝাবো। হাইট 250 দিলাম, উইডথ দিলাম 100। দেখেন এই যে হচ্ছে। আপনি এখন যত বড় করবেন তত এখানে মান দিবেন। ঠিক আছে? এটা বুঝতে পারছেন? এই চারটি অ্যাট্রিবিউট কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। একটি হলো সোর্সের জন্য, যে কোথায় থেকে ইমেজটাকে আমরা দেখাবো। আরেকটি হচ্ছে ইমেজ যদি না লোড হয় তাহলে কি লেখাটা শো করবে। আর হাইটের মানে যে আমার এই ইমেজটি কতটুকু হাইট ওয়াইজ থাকবে। জি স্যার, একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই, এখন করেন। স্যার এখন আমাদের ইমেজটা আমরা যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারে আছে, কিন্তু আমরা
যদি ব্যাক ফোল্ডারে ইমেজটা রাখি তাহলে আমরা কিভাবে ব্যাক ফোল্ডারে আমরা যাব, কোন কমান্ড দিয়ে যাব? আচ্ছা, ব্যাক ফোল্ডারে দিয়ে গেলে এইভাবে দেখাতে হবে। ব্যাক তো সবাই বুঝবে না, এটা তো বিষয়। ব্যাক ফোল্ডার, আচ্ছা যদি আপনি বলতে চান, স্যার মনে করেন আমরা যে ইমেজটা আপনি যেখানে রাখছেন, ইমেজ যে ফোল্ডারে হ্যাঁ, রাখছেন, বুঝতে এই ফোল্ডারে পারছি। না রাখে আমরা ইন্ডেক্স যেখানে আছে এখানে রাখবো। হ্যাঁ, এই যে এইখানে এইভাবে রাখলাম, তাই না? যে ইমেজটা বাইরে বাট আমাদের ইন্ডেক্স ফাইলটা ভিতরে, তাহলে ব্যাক করতে, জি স্যার। তাহলে ব্যাক করতে হচ্ছে। আমি নর্মাল যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসেই রাখলাম, এখন দেখেন কি হয়, নাই। কারণ কি, ইমেজের অ্যাড্রেসটাই পাচ্ছে না, মানে ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাচ্ছে না। তাহলে আমি আগে এটাকে ওপেন করি, এই যে ইমেজ পাচ্ছে না, তার মানে ব্যাগে আসতে হচ্ছে, তাই না? তাহলে ব্যাগে আসতে হলে জি স্যার। ডট ডট স্ল্যাশ ও ইমেজের ভিতরে নাই, সরি। জি স্যার, আসলে এখানে ইমেজটা হ্যাঁ, শুধু ব্যাগ আছে। কি ব্যাপার, শো করতেছে না কেন? এবিসি ব্যাগ, এবিসি দুইটা দিই, তিনটা দিই না, একটাই তো। এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এইভাবে হবে না, আপনি যেটা বলছেন একদম কারেক্ট যুক্তি আছে, এখানে আরো কিছু কাজ করতে হবে তারপরে, ঠিক আছে? আমরা ওইটা দেখবো ইনশাল্লাহ। স্যার আমরা কি ইমেজের উপরে, স্যার হ্যাঁ বলেন। আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলেন। আমরা কি ইমেজের উপরে ডান বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে এই লিংকটা পেতে পারি? হ্যাঁ পাবেন, ওই যে এখানে ক্লিক করবেন, ওই নেওয়া লাগবে না, বুঝতে পারছেন? ওইভাবে লিঙ্ক নিতে পারবেন, কিন্তু ওইভাবে লিঙ্ক নেওয়ার প্রয়োজন না। তো আমি তো বললাম এখানে দুইটাই আছে, আর লিঙ্ক নেওয়ার জন্য সঠিক নিয়ম হচ্ছে কার নেবেন, এইটার। এই যে এখানে অ্যাড্রেস বারে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই যে দেখেন অ্যাড্রেস চলে আসছে, d:/ঠাকুরগাঁও TUB1, ঠিক আছে? এটা হলো তার অ্যাড্রেস। এভাবে অ্যাড্রেস নেবেন, ওইভাবে যাইতে হবে। ওকে, আমাদের এইটা ছিল। আবারও চেঞ্জ হয়ে গেছে, আবার এইখানে যাই। ওকে, আমরা তো ক্লিয়ার, এটা বুঝতে পারছি, তাই না? জি স্যার। এখন জি স্যার। জি স্যার। স্যার ট্যাগটা নিয়ে একটু কনফিউশন স্যার, কারণ সবগুলো ট্যাগে শুরু যেভাবে হয় শেষটা ওভাবেই হয়, এটা একটু আলাদা মনে হয় স্যার। কি আলাদা? হ্যাঁ, কিছু ট্যাগ আছে, যেমন এই ট্যাগটা কিন্তু সিঙ্গেল ট্যাগ আমরা ফলো করি। এই সিঙ্গেল ট্যাগগুলোর ম্যাক্সিমাম কাজ তার অ্যাট্রিবিউট থাকে, তার ম্যাক্সিমাম অ্যাট্রিবিউটের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে, ঠিক আছে? এটা মনে রাখবেন। হ্যাঁ, এরও কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো জানার দরকার নাই, কারণ আমাদের খুব শর্ট সময়। এই সময়ে আমাদেরকে একদম আমার বাস্তব কাজ করতে যা লাগে সেগুলোই দেখব, ঠিক আছে? আননেসেসারি সময় আমাদের নেই। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা কোর্স শিখতে মিনিমাম 6 মাস লাগে, সেটা আমরা 2 মাসে শিখবো। আর শুধু শিখবই না, এমন শিখবো যেটা দিয়ে আমাদেরকে লাইভে ফ্রিল্যান্সিং করতে হবে, ডলার ইনকাম করতে হবে। সো আমরা যে জিনিসগুলো দরকার, আমি সেই মূল টপিকসগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো প্রয়োজন নেই, আমি এই ক্লাসটা, HTML CSS এই ক্লাসটা আরও 10 দিনেও আমি শেষ করে দিতে পারতাম না, বাট আমাকে 2 দিনে শেষ করতে হবে। সো এমন কিছু জিনিস শেখাবো যেগুলো আমরা আমাদের কাজের সময়, বাস্তব কাজের সময় আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো। ওকে, আর এখানে আমি আরও কিছু আছে এখানে ট্যাগ অ্যাট্রিবিউট, আমি সেগুলো ইউজ করিনি কারণ আমাদের এত সময় নেই, ঠিক আছে ভাই? স্যার ঠিক আছে। হয় আমি বলবো আমি শেখাবো, নয়তো বলবো যে এইখান থেকে দেখে এটা শিখে না, এরকম খুব কমই আছে। তো আমরা
ম্যাক্সিমাম ট্রাই করব আমরা, সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদের সময় খুবই কম। 50টা ক্লাস এত কম যে বলার মতো নয়, এত লং সিলেবাস বাট এত শর্ট সময়। তো আমরা চেষ্টা করব যেইটা দিয়ে আমরা ইনকাম করতে পারবো সেই জিনিসগুলো শেখা। জি বলেন। জি স্যার। আর কেউ কিছু বলবেন? স্যার অ্যাটেন্ডেন্স কি হয়েছে স্যার? হ্যাঁ অ্যাটেন্ডেন্স হয়েছে, এখন অ্যাটেন্ডেন্স এখন নেব না, ক্লাস শেষ হলে তার। স্যার একটা সমস্যা আছে স্যার, আমাদের তো ভুলে লিঙ্ক পাঠাইছিল দিনাজপুরে, যেখানে ডিডিপি কোর্স হইতেছে 7ম মনে হয় ক্লাস, ওখানে ক্লাস করতেছিলাম সকাল থেকে। তারপর বুঝতে পারলাম যে ওখানে যে দিনাজপুর কথা বলতেছে, তারপর বুঝতে পারলাম যে ওটা না, ওটা দিনাজপুরের ব্যাচ। পরে ওখানে যোগাযোগ করলাম, পরে বললো যে ওরা নাকি ভুল করে লিঙ্কটা পাঠাইছে, এখন আমাকে এই ব্যাচটার লিঙ্ক দিল ঠাকুরগাঁও। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স করে দেবো। ওকে, এখন প্যারাগ্রাফ দেখলাম, লিঙ্ক দেখলাম, ইমেজ দেখছি, ইমেজের অ্যাট্রিবিউটটা দেখছি। ওকে, এখন হলো লিস্টটা দেখবো। এই লিস্ট এবং টেবিল, এখন যে দুইটা জিনিস শেখাবো, লিস্ট এবং টেবিল, এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। সবাই একটু মনোযোগ দিবেন, খুবই মনোযোগ, ঠিক আছে? এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, আমার প্রতিনিয়ত এই জিনিসগুলো লাগবে, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে প্রতিনিয়ত লাগবে। এখন লিস্টটা কি, লিস্টটা কি আগে বুঝি। আচ্ছা লিস্ট এখানে বুঝি। লিস্ট মানে বাজার লিস্ট হতে পারে, লিস্ট মানে কান্ট্রি লিস্ট হতে পারে, লিস্ট আমাদের বাংলাদেশে কতগুলো ডিস্ট্রিক্ট আছে বা ডিভিশন আছে সেগুলো লিস্ট হতে পারে। এই লিস্ট বলতে এটাই বুঝি, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, ইরান, ইরাক, এগুলো হচ্ছে কি কান্ট্রি লিস্ট, এগুলোকে লিস্ট বলা হয়। তবে লিস্টটা প্রপার বুঝাইতে, যেমন 1 নম্বরে বাংলাদেশ, এই যে আমরা এগুলো চিহ্ন ইউজ করি, তারপর 3 নম্বরে পাকিস্তান, 4 নম্বরে ভুটান, 5 নম্বরে ওরানাইস, 6 নম্বরে, এরকম আমরা যেগুলো প্রকাশ করি সেগুলোকে লিস্ট বলে। আবার অনেক সময় আমরা এখানে এ বি সি ডি দিই, এরকম করে প্রকাশ করি। আবার শুধুমাত্র এরকম দিই, এরকম দিই স্টাইল করার জন্য। আবার অনেক সময় এখানে সার্কেল মানে গোল দেই, অনেক সময় 4 কোণা দিই, তাই না? এরকম দেই না, বলেন? এগুলোকে বলা হচ্ছে লিস্ট। লিস্ট 2 প্রকার, লিস্ট হচ্ছে 2 প্রকার, অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। লিস্ট 2 প্রকার, একটা আনঅর্ডার লিস্ট আর একটা অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টগুলোর জন্য শুধু ডট, সার্কেল, তারপর রেক্ট্যাঙ্গল, বিভিন্ন সিম্বলের মাধ্যমে যে স্টাইলটা প্রকাশের মাধ্যমে লিস্ট তৈরি করি সেগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর যে লিস্টগুলো আমরা ABCD বা 1 2 3 4 5 বা রোমানীয় সংখ্যা এগুলোর মাধ্যমে যদি প্রকাশ করি সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। যেমন বাংলাদেশ 1 নম্বরে, 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বর ইন্ডিয়া, 3 নম্বরে পাকিস্তান। এভাবে যদি আমরা শো করি বা এই স্টাইলে আমরা লিখি তাহলে এটাকে বলা হয় অর্ডার লিস্ট। মনে থাকবে তো নাকি? জি স্যার। আবার ABC হতে পারে, ABC হতে পারে, তাহলে এগুলোকে অর্ডার লিস্ট বলা হয়।
এই লিস্টটা আমাদের ওয়েবসাইটে প্রয়োজন, প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হবে। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট অথবা টেবিল, তিনটা জিনিস খুব প্রয়োজন। তো এখন এই লিস্টটা আমরা কিভাবে তৈরি করবো? আচ্ছা, এটা থাক। এই লিস্টটা আমরা যদি ওয়েবসাইটে দেখাতে চাই তাহলে কিভাবে তৈরি করব? আনঅর্ডার লিস্ট অথবা অর্ডার লিস্ট, এটা নেওয়ার জন্য লিখতে হবে ইউএল নামে ট্যাগ। আনঅর্ডার আগে আমি দেখাই। ইউএল ট্যাগ শুরু এবং শেষ, এটা একটা ডাবল ট্যাগ। আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য বা অর্ডার লিস্ট নেওয়ার জন্য লিখতে হবে ওএল কিংবা ইউএল। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর ওএল যদি হয় তাহলে অর্ডার লিস্ট। তো আমি প্রথমে আনঅর্ডার লিস্ট দেখাই। আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য ইউএল নিলাম। এখন এই আইটেমগুলো নেওয়ার জন্য বলতে হয় এলআই, লিস্ট আইটেম। এটাকে বলা হয় লিস্ট আইটেম। এখন আমি আইটেমটা কি দিব? যেমন বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া লিখব, তারপরে পাকিস্তান, তারপরে ইরান, ইরাক। এইভাবে আমরা লিখতে থাকি। তাহলে আবারও বলি, আনঅর্ডার লিস্ট আমরা দেখাতে চাচ্ছি, জন্য ইউএল নামে ট্যাগ এর ভিতরে লিখতে হবে, এই ট্যাগটি নিতে হবে। দেন এর ভিতরে যে আইটেমসগুলো আমরা ইউজ করব সেই আইটেমসগুলো এলআই মানে লিস্ট আইটেম, এটাকে বলা হয় লিস্ট আইটেম। এর ভিতরে আমরা কি কি লেখা দিচ্ছি সেটা। ওকে, এখন যদি আমরা এটা দেখতে চাই তাহলে কেমন লাগে? এই যে দেখেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক চলে আসছে। সামনে কি আসছে? বুলেট সিম্বল আসছে। এখন টাইপ নামে একটি অ্যাট্রিবিউট নিলাম। কোথায়? না, ইউএল এর ভিতরে টাইপ নামে একটি অ্যাট্রিবিউট নিলাম। এখানে যদি সার্কেল লিখে দেই, দেখেন এই স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেল। ট্রায়াঙ্গেল, ডটেড, আমার মনে পড়তেছে না, দুইটা স্টাইল আছে, লাগে না, এজন্য ব্যবহার করি না। ইউএল টাইপ ইন এইচটিএমএল। সার্কেল স্কোয়ার লিখতে হয়। স্কোয়ার। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম। একটা ডট ডিফল্ট ভাবে থাকে, তারপরে কি সার্কেল অ্যান্ড স্কোয়ার। আচ্ছা, এখন এটা আমরা ইউএল অনুযায়ী তৈরি করতে পারতেছি। এখন আমরা যদি অর্ডার লিস্ট দেখতে চাই, মানে ওএল, আমাদেরকে অর্ডার লিস্ট নেওয়ার জন্য ওএল দিতে হবে, তারপরে লিস্ট আইটেম দেওয়ার জন্য এলআই লিখতে হবে। সেম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক দিলাম। আমি কোনো টাইপ ইউজ করলাম না, ডিফল্ট ভাবে কি দেখায় দেখেন,
1 2 3 4 5। আমরা যদি ABCD এইগুলো দিয়ে নিতে চাই তাহলে এখানে বলবো টাইপ এ, ছোট হাতের এ দিলাম, দেখেন সবগুলো ছোট হাতের হবে ABCD। বড় হাতের চাইলে বড় হাতের দেব, বড় হাতের। স্যার এগুলা কি লিস্ট আইটেম? এগুলোকে লিস্ট আইটেম বলা হয়। আমি এখানে দিতে চাচ্ছি রোমান সংখ্যা, আই দিলাম ছোট হাতের, দেখেন রোমান সংখ্যা শুরু করতেছে। আমি আই দিলাম বড় হাতের, দেখেন এটাও বড় হাতের রোমান সংখ্যা। এগুলো তো বুঝতে পারছেন তাই না? ওকে, এইভাবে আমাদেরকে লিস্ট তৈরি করতে হয়। শর্ত দুইটা, অর্ডার লিস্ট তৈরি করার জন্য শর্ত দুইটা। আমি কোন টাইপের লিস্ট তৈরি করব সেটা সেই ট্যাগের ভিতরে লিখতে হবে, ইউএল অথবা ওএল। আবার ওএল এর ভিতরে এবং ইএল এর ভিতরে আইটেম দেওয়ার জন্য এলআই লিখতে হবে, তাহলে আমাদের তৈরি হবে। এখন আমি দিতে চাচ্ছি বাংলাদেশের একটা সাব লিস্ট, বাংলাদেশে একটা সাব লিস্ট দিতে চাচ্ছি। সেই সাব লিস্টটা থাকবে ABCD দিয়ে, আর এমনি এগুলো থাকবে ডট ডট দিয়ে। আমি বুঝাইতে পারছি? বাংলাদেশে একটা সাব লিস্ট তৈরি করব। বাংলাদেশের ভিতরে কি কি আছে এই সাব লিস্ট তৈরি করব কোথায়? ইউএল এর ভিতরে, ইউএল এর ভিতরে, এলআই এর ভিতরে। যেমন এই বাংলাদেশের তৈরি করতে চাচ্ছি, তো এখানে আমি একটা এন্টার দেব, এন্টার প্রেস করব। তারপরে কি দিয়ে শুরু করব? আমরা ABCD দিয়ে নিতে চাচ্ছি, তাহলে আমরা জানি ABCD লিস্ট অর্ডার লিস্টের সিস্টেম, তাহলে এখানে আমরা আবার একটা অর্ডার লিস্ট নেব, ওএল নেব। নেওয়ার পরে এর আবার আইটেমগুলো দেওয়ার জন্য এলআই নেব, নিয়ে এখানে বলবো বাংলাদেশের জায়গায় রাজশাহী, নীলফামারী, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এরকম দিলাম। এখন দেখেন কিরকম দেখা যাচ্ছে। বাংলাদেশ 1 2 3 আছে, বাট আমি চাচ্ছি কি ABC, তাহলে আমরা একটু টাইপটা চেঞ্জ করে দিব। এই যে এই ওয়েল এর টাইপ ABC, তাহলে দেখেন এই যে হয়ে গেল সাব মেনু বা সাব লিস্ট। এইভাবে অবশ্যই এই ইউএলটা এলআই এর ভিতরে লিখব। এই এলআই এর বাইরে যদি লিখি তাহলে কিন্তু আর হবে না। দেখেন আমি বাইরে লিখলাম, আচ্ছা বাইরে লিখলে হচ্ছে কিন্তু ভেঙে যাবে, এটা এক্স্যাক্টলি প্রপার নিয়ম না, ভেঙে যাবে। এখন যাচ্ছে না, যখন স্টাইল করবো তখন ভেঙে যাবে। এজন্য অবশ্যই কি করতে হবে? এই ইউএল এর ভিতরে লিখতে হবে। আবার যদি আমি ইন্ডিয়ার চাই তাহলে ঠিক ইন্ডিয়ার এটা শেষ হয়েছে, শেষ এলআইটার মানে এলআই এর মাঝখানে লিখবো। এভাবে লিখে এখানে আমরা এখন আবার এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো ডট দিয়ে থাকবে বা স্কোয়ার দিয়ে থাকবে। আচ্ছা স্কোয়ার আছে, আমি ডট দিয়ে দিব। তাহলে আবার ওয়েল নিলাম, তার ভিতরে লিস্ট আইটেম নেওয়ার জন্য এলআই নিলাম, তারপরে নিলাম কি দিল্লি, কন্ট্রোল আসছে, এখন চলে আসছে। এই ব্যাপারগুলো কি বুঝতে পারলেন সবাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, বলতে পারেন। বুঝতে পারছি স্যার। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার ওই যে লিস্ট আইটেমে যে টাইপ গুলা ক্যাপিটাল লেটারের যে দিচ্ছি, ওটা কি সবসময় আই লিখতে হবে টাইপে নাকি অন্য কিছু? এখানে এই এলআই স্যার একটু নিচে আসেন দেখি। এই যে এটা, জি স্যার। এটা টাইপে আপনি কি রকম দিবেন? আমি চাচ্ছি এবিসি দিলাম, আমি এবিসি দিলাম, দেখেন এবিসি শো করতেছে তাই না, কোনো প্রবলেম নাই। বাট আমি চাচ্ছি না ছোট হাতের, না বড় হাতের দেব, তাহলে এখানে বড় হাতের ইয়ে দিতে হবে, তাহলে অটোমেটিক সে বড় হাতের করে নেবে। স্যার একটা দিলে সবগুলাই হয়ে যাবে? হ্যাঁ সবগুলো হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। নির্দিষ্ট করে দিচ্ছি তো একটা এ, ওই জন্য আমি বলতেছি সবগুলাই যে হয়ে যাবে। হ্যাঁ ওই একটাই দিতে হবে, নির্দিষ্ট একটা দিলেই হয়ে যাবে।
আচ্ছা, এটা হলো লিস্ট। এখন আমরা দেখব টেবিল। আমরা দেখব টেবিল। টেবিল কি, টেবিলটা কি এটা দেখি। টেবিলটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। সবচাইতে ওয়েবসাইটে বহুল ব্যবহৃত টেবিল এবং লিস্ট। আমি কি আগে অঙ্কন করলাম? আমি আগে অঙ্কন করছি ফুল একটা টেবিলের স্ট্রাকচার, মানে এইটা আমি কিন্তু আগে অঙ্কন করলাম, এইটা ঠিক কিনা বলেন? প্রথমে কি অঙ্কন করলাম? এইরকম একটা ফুল টেবিল অঙ্কন করলাম। তারপরে কি অঙ্কন করলাম? আমি কিন্তু রো অঙ্কন করলাম। এগুলোকে রো বলে, তাই না? এগুলোকে রো বলে না, বলেন? জি স্যার। এগুলোকে রো বলে। জি স্যার। তাহলে মনে রাখবেন, প্রথমে আমি টেবিল অঙ্কন করলাম, তারপরে রো, তারপরে কি অঙ্কন করব? এখন কলাম। এটার একটা সিকোয়েন্স আছে। আমি এখন কলাম অঙ্কন করলাম। তাহলে আমি প্রথমে টেবিল অঙ্কন করলাম, তারপরে রো অঙ্কন করলাম, তারপরে কলাম অঙ্কন করলাম। এখন আমি ডেটা দিব। যেমন এখানে লেখা থাকতে পারে এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপরে লেখা থাকে হয়তো নেম, স্টুডেন্ট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, 01 আচ্ছা, এটা হলো টেবিল। আপনারা সবাই দেখেন, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে টেবিল। এই টোটাল জিনিসটা হচ্ছে টেবিল। এটাকে টেবিল বলা হচ্ছে। তারপরে এই টেবিল অঙ্কন করার পরেই আমরা কি অঙ্কন করছিলাম? রো অঙ্কন করছিলাম। তো এটাকে আমরা বলি টেবিল ট্যাগ। এটা নেওয়ার জন্য টেবিল নামে একটা ট্যাগ ইউজ করতে হয়।
টোটাল টেবিল নেওয়ার জন্য টেবিল নামে ট্যাগ ইউজ করতে হয়। তারপরেই টেবিলের পরে আমরা যে জিনিসটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই রো, এই এক একটা রো আগে নিতাম বা নিলাম। তাহলে টেবিল নেওয়ার পরে যে বিষয়টা আমাকে নিতে হবে সেটা হলো রো। তাহলে এখানে আমাদেরকে রো নেওয়ার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সরি টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়, তার নাম হচ্ছে টিআর, টেবিল রো বলা হয় এটাকে। তাহলে আমরা টেবিল রো হচ্ছে এইটা, এটাকে টেবিল রো বলা হচ্ছে। আর টেবিল রো নেওয়ার জন্য আমাদেরকে টিআর নামে, তারপরে যে বিষয়টি নিতে হবে সেটি হচ্ছে এই টেবিল ডেটা, এটাকে টেবিল ডেটা বলা হয়। তাহলে টেবিল ডেটা নেওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে টিডি, মানে টেবিল ডাটা। তাহলে এই টিআর এর মধ্যে কয়টা টেবিল ডাটা আছে দেখেন, 1 2 3 4 5। তাহলে 5টা এইভাবে আমাদেরকে টিআর নিতে হবে, টিডি নিতে হবে। এটারও শুরু এবং শেষ আছে এরকম করে। এখন এর ভিতরে ডাটা দেব কি, এসএল নাম্বার। তাহলে এইভাবে আমাদের কয়টা আছে, 1 2 3 4 5টা আছে। তাহলে আমাদেরকে 5টা এইভাবে টিডি নিতে হবে এবং এর ভিতরে কি কি লেখা আছে সেই জিনিসগুলো এখানে আমরা দিব। স্টুডেন্ট নেম, আমরা কি বুঝতে পারছি? যখন এই টিডিটা শেষ হয়ে যাবে, জি স্যার বুঝতে পারছি। যখন আমাদের এই টিডিটা শেষ হয়ে গেল সব, এই টিআরটা ক্রস করতে হবে। তাহলে এখানে লিখবো ক্লস টিআর। এই টিআরটা ক্লস করে দিলাম। আবার আরেকটা টিআর আছে, মানে এই নিচের টিআরটা আছে, আবার নিচে টিআর নেওয়ার জন্য এইভাবে আবার লিখবো টিআর, এই টিআর, আবার নিচে এই টিআরটা শেষ করে দিব। তার ভিতরে আবার টিডি গুলো নেওয়ার জন্য আমরা আবার টিডি লিখব। তবে আমরা একটা টেবিলের ডেটাকে প্রেজেন্ট করতে পারি আমাদের ওয়েবসাইটে। দেখি এরকম পারি কিনা। এতটুকু তো বুঝতে পারছি নাকি? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা টেবিল তৈরি করার জন্য আমরা নেব হচ্ছে টেবিল নামে একটা ট্যাগ, এটা ডাবল ট্যাগ। এর ভিতরে আমরা লিখবো কি লিখবো, টেবিল নেওয়ার পরে চলে আসে টিআর, মানে টেবিল রো। ওকে, আমরা টিআর নিলাম। টিআর নেওয়ার পরে আমাদেরকে ডেটা দেওয়ার জন্য টিডি নিতে হবে। আচ্ছা, টিডি নিলাম, তার ভিতরে লিখতে হবে কি আমরা যে ডেটাগুলো দেখাতে চাচ্ছি, যেমন এসএল নাম্বার। ওকে, তারপরে নিব আমরা দিতে চাচ্ছি স্টুডেন্ট নেম, তারপরে দিতে চাচ্ছি যে কোর্স নেম, তারপরে দিতে চাচ্ছি ইমেইল অ্যাড্রেস, তারপরে দিতে যাচ্ছি ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এই জিনিসটা আমরা দিতে যাচ্ছি। ওকে, আমরা দেখি এটা কেমন দেখা যাচ্ছে। এই যে নিচে দেখেন সিরিয়াল, কোর্স নেম, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কিন্তু এরকম দাগ আসে না, টেবিলের দাগ আসার কথা, দাগ আসে নাই। এটা নেওয়ার জন্য টেবিল নামে এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে, তার নাম হচ্ছে বর্ডার। 1 দিলে 1 পিক্সেল মোটা হবে, 2 দিলে আরো মোটা হবে, 3 দিলে আরো মোটা হবে, 5 দিলে এরকম যত মান বেশি দিবেন তত মোটা হবে। দেখেন এই যে দাগ। আচ্ছা, আমি একটু নিচে বিয়ারটা দিলাম, বিয়ার দিলে একটু দেখা যাবে।
বিয়ার মানে একটা নতুন লাইন সৃষ্টি করার জন্য, ব্রেক দেওয়ার জন্য। এর ভিতরে দিছি, এর ভিতরে না বাইরে। এই যে, তাহলে বর্ডার যদি আপনি মোটা করতে চান অনেক, তাহলে এখানে কত মোটা করবেন এটা দিয়ে দেন, এখন মোটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরকমই থাকে। তাহলে আমরা একটা রো তৈরি করলাম। আমরা যদি আরেকটা রো নিতে চাই, তাহলে আবার টিআরের ভিতরে টিডি, তারপরে লিখবো কি যে এমডি 01 সিরিয়াল নাম্বার, তারপরে লিখবো এমডি তারপরে আছে কোর্স নেম, ওয়েব ডিজাইন অ্যান্ড ডে, তারপরে লিখবো ইমেল অ্যাড্রেস, +880191733426। দেখেন কিরকম দেখা যায়, এই যে চলে আসছে। এরকম ভাবে আমি আরেকটা ডেটা নিতে চাচ্ছি, তাহলে আবার টিআর দিতে হবে। আরেকটা আমি লিখি টিআর 02, সরি টিআর না, টিডির ভিতরে টিডি এমডি রিফাত, গ্রাফিক্স ডিজাইন, rifat@gmail.com 017712349। কন্ট্রোল এস সেভ রিলোড, এখন চলে আসছে। এভাবে আসতেই থাকে। আচ্ছা, কার যেন কম্পিউটার থেকে নয়েজ আসতেছে। ওকে, তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, টেবিলগুলো সাজাইতে হবে। আচ্ছা, বোরিং লাগতেছে কি, বুঝতেছেন না, ভালো লাগতেছেন না, এরকম কি? না স্যার, এক দুই দিন আমরা যতদিন স্টাইল শিটে যাই নাই ততদিন এরকম লাগবে। আমরা কালকে ইনশাল্লাহ স্টাইল শিটে যাব, কালকে আমরা যাইতে পারবো। তো স্টাইল শিটে গেলে আমাদের খুব ভালো লাগবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা যে আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব, এরকম একটা কোডিংও করতে হবে না। ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদেরকে একটা কোডিংও করতে হবে না। আমরা 1 ঘন্টায় একটা করে ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে, কোনো রকম কোড ছাড়াই। তো সেই জায়গাতে পৌঁছতে হলে এই বেসিক নলেজগুলো আমাদের লাগবে। যেমন আমি যে ওয়েবসাইটটা দেখাই আপনাদেরকে, 2 দিনতে দেখাচ্ছি, এই ওয়েবসাইটটা যদি তৈরি করতে চান সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। একটা কোড লিখতে হবে না আপনাকে, এত কোডিংয়ের ঝামেলা করতেই হবে না। অটোমেটিক এগুলো তৈরি করা আছে, সেগুলো টেনে এনে ছেড়ে দিবেন। যেমন দেখেন, একটা পেইন্ট, আমি একটা ঘর দেখাতে যাচ্ছি। এই ঘরের জন্য এই যে ঘরগুলো তৈরি করলাম, এই ঘরগুলো তৈরি করার জন্য এরকম কোড লিখছি, লিখে নাই কিন্তু। আমি এখান থেকে একটা জিনিস নিয়ে শুধু ড্রাগ করতেছি আর হয়ে যাচ্ছে। ঠিক আমাদের ওয়ার্ডপ্রেসটা এরকম, আমরা যেটা লাগবে শুধু এখানে ক্লিক করে এনে ছেড়ে দিব আর তৈরি হয়ে যাবে। তো আমাদেরকে সেইটা অ্যাচিভ করতে হলে, আর ওই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ইনকাম করব। ক্লিয়ার কনসেপ্ট বা আমাদেরকে পারদর্শী হতে হলে এই বেসিক নলেজগুলো লাগবে। এই জন্য আপনারা এই যে শোনেন, মনে হয় বোরিং ফিল করতেছেন, দেখতেছি 42 জনের মতো ছিল, 31 জন। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা কি এইরকম টেবিল তৈরি করতে পারতেছি? এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার।
কোনো না, কোশ্চেন স্যার, নেই? কোনো কোশ্চেন না স্যার আচ্ছা, ভাই স্যার কোশ্চেন এখন যদি আমাদের এরকম মনে হয়, স্যার আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলেন বলেন। স্যার। আমরা ওই যে প্রথম যে টিডি, হ্যালো, আচ্ছা দেখেন, আমরা ওয়েবসাইটে যে ভিউটা হচ্ছে, এই ভিউটা দেখেন সবগুলো লেখা সেম। যদি আমরা এইটা কিন্তু হেডিং সেক্টর, এটা হেড, এটা একটু বোল্ড থাকবে বা এইটা একটু সাধারণ লেখাগুলোর চাইতে একটু মোটা থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। এজন্য যেটা হেডিং সেকশনে থাকবে যে লেখাগুলো, যে যেমন এই জিনিসটা হেডিং সেকশনে আছে, সেইগুলোতে আমরা টি দিব না, সেগুলো TH ব্যবহার করব, মানে টেবিল হেড। ঠিক আছে, টেবিল হেড দিব, সবগুলোতে ব্যবহার করব TH। এখন দেখেন এই যে সবগুলো একটু মোটা এবং লেখাগুলো সেন্টারে চলে আসছে, এখন সুন্দর লাগতেছে। এই জন্য প্রথমে যেই ডেটাগুলো দিব, সেই ডেটাগুলো যদি টেবিল হেড হয় বা মোটা হয় বা হেডলাইন হয়, তাহলে অবশ্যই TH নামে আমরা ট্যাগের ভিতরে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি তো নাকি? জি স্যার। জি স্যার। আরেকটা জিনিস দেখেন, এরকম আমাদের টেবিলটা এরকমও হতে পারত, এরকম মনে করেন, এরকম যেখানে লেখা আছে অল স্টুডেন্ট ইনফরমেশন, এরকম কিন্তু হেডিং লেখা থাকে, দেখছেন কি না? এরকম যদি লেখা থাকে, এরকম যদি আমরা তৈরি করতে চাই, সর্বপ্রথম একটা টিয়ার থাকবে, সেই টিয়ারের মধ্যে লেখা থাকবে অল স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে টেবিলটা আরো সুন্দর লাগবে, ভালো লাগবে। এরকম যদি আমরা করতে চাই, তাহলে সর্বপ্রথম কিন্তু একটা টিডি আছে, একটা টিআর আছে, সেই তার মধ্যে একটা টিডি আছে, এখানে কিন্তু অনেকগুলো টিডি নাই, এখানে একটা টি বা TH আছে একটা টিআরের মধ্যে। তাহলে আমরা সর্বপ্রথম আরেকটা টিআর নেব, টিআর নিয়ে এর মধ্যে একটা TH দিব, এর মধ্যে লিখব অল স্টুডেন্ট ইনফরমেশন, এটা লিখে দিলাম। এখন লাগতেছে, এই যে দেখেন এরকম লাগতেছে, বাট এই লেখাটা শুধু একটি টিডির উপরে দেখাচ্ছে, কিন্তু আমাদের ডিজাইনে দেখলে দেখবো কি এই টোটাল TH-টা দেখাচ্ছে টোটাল টেবিলের উপর। এখানে আমরা কি দেখতেছি, একটা টিডির উপরে। এইটা কিভাবে আমরা সবার উপরে নিয়ে আসবো, কিভাবে আমি সবগুলো কলামের উপরে নিয়ে আসবো, এগুলো এক একটা কলাম তৈরি হয়েছে, তাই না? এগুলো এক একটি কলাম, ঠিক কিনা বলেন? জি স্যার। এগুলো এক একটি কলাম, কলাম কয়টা আছে? 1 2 3 4 5, এই 5টা কলামের উপর এই একটা টিডি বা এই TH-টা আনবো। এটা আনার জন্য বলতে হয় কল স্পান, কলামগুলোকে আমরা মার্চ করব বা কলামগুলোর উপরে আমি কোনো কিছুকে আনবো, এটাকে বলা হয় কল স্পান। আর এই কল স্পান দেওয়ার জন্য এই TH বা যে TH বা TD কে কল স্পান বা রো স্পান করব, তার মধ্যে COL কল স্পান। কল স্পান করতে চাই, কল স্পান মানে ভালো করে বুঝেন, কলাম মার্চ করা। কি করা? কলাম মার্চ করা। এই একটি টিআর এর ডেটাটা বা এই TH-টা, এই টোটাল TH-টা কয়টি কলাম নিয়ে আসে? 1 2 3 4 5টি। তাহলে এই কলামগুলো মার্চ করে সে সবার উপরে থাকবে, সবার উপরে থাকবে। এটা করার জন্য এখানে লিখতে হবে কল স্পান। যে TH বা TD কে করতে চাচ্ছি, সেই TH বা TDর মধ্যে
একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে কল স্পান, এর ভিতরে লিখতে হবে 5 যদি 5টা হয়। লিখলাম, এখন দেখেন রিলোড দেন, দেখেন এই লেখাটা সবার উপরে চলে আসছে এবং লেখাটা সেন্টার হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন কি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন বিরতিতে যাব। আর আপনারা এই বিরতিটুকু সময় নষ্ট না করে এই টেবিলটা প্র্যাকটিস করেন, কারণ এই টেবিলটা হিউজ পরিমাণ আমাদের, ঠিক আছে? ম্যাক্সিমাম ডেটাগুলো আমাদের টেবিল নিয়ে করতে হবে। এই টেবিলটা একটু স্যার প্র্যাকটিস করান। কালকে কালকে হবে নাকি স্যার একবারে নাকি আর? জি জি স্যার, আজকে স্যার ক্লাস হবে না নাকি? অবশ্যই হবে, বিরতির পরে আমাদের ক্লাস আছে, আর অনেক কিছু শিখবো আমরা তো, আরো দেখ। আর কয় মিনিট বিরতি, কয় মিনিট পর? বিরতি 25 থেকে 25 মিনিট, একদম 11:30 চলে আসবেন। ওকে সবাই? আসসালামু আলাইকুম। কতক্ষণে স্যার আরেকবার স্যার? 25 মিনিট বিরতি, এখন থেকে 25 মিনিট, 11:30 এখানে আসবো। স্যার আমার জি স্যার, ঠিক আছে। স্যার এখানে কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা আসবেন, যারা আসবেন আসবেন, আমি কিন্তু আবার অ্যাটেন্ডেন্স করব, ঠিক আছে? স্যার গত 20 মিনিটে স্যার কি বুঝে নাই, কলেজের পর শুনতে পাচ্ছেন না? একে একে বলেন। তানজিল হাসান বলেন। স্যার কারেন্ট চলে গেছিল তো স্যার, এই জন্য স্যার বিষয়টা দেখতে পাইনি আমি। স্যার ইমেজের পরে কি কি অ্যাট্রিবিউট দেখিয়েছে? ভাই এই টেবিল অবশ্যই আজকে আপনারা কপি পেস্ট করছেন ঠিক আছে, কিন্তু আমি যে কাজগুলো দিব আর যে কাজগুলো করলাম এগুলো সব নিজে টাইপ করে করতে হবে, তাহলে এই ট্যাগগুলো মুখস্থ করতে হবে না, অটোমেটিক থেকে যাবে মাথায়। যত প্র্যাকটিস করবেন এই ট্যাগগুলো, সম্পূর্ণ ট্যাগ আপনার মাথায় সেট হয়ে যাবে। সো বেশি প্র্যাকটিস করতে হবে, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন সবগুলো আপনার মনে থাকবে, কাজ করতে পারবেন, এখানে মুখস্থ জি আচ্ছা স্যার। নাই। আচ্ছা আমরা যদি আরেকটা টেবিল দেখি। হ্যাঁ কিছু বললেন? কেউ কিছু বল? স্যার এই যে টাইপ এইচটিএমএল এই লাইনটা না দিলে কি আসবে না স্যার? আসবে কিন্তু এটা দিতে হবে, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য, ঠিক? এটা একটা ডক স্যার ওটা আমার ডকুমেন্ট। শেষের দিকে আমার ওটা একটু সেট করে দিয়েন স্যার, ওটা আমাদের আসতে ছাড়া বা অটো যেটা আছে স্যার ওটা আসতে ছাড়া। আচ্ছা আমি জেন কোডিংটা অ্যাড করাই নাই এখনো, আর 2টা ক্লাস পরে অ্যাড করাবো, কারণ অনেকেই বুঝবে না এটা কেন অ্যাড করব। ধীরে ধীরে ঠিক আছে। কিন্তু স্যার জেন কোড এডিং ছাড়াই তো আমার সাথে অটো কাজ করতেছিল এটা। কিছু কাজ করবে, হ্যাঁ ওইটা অটো কাজ করে, হ্যাঁ কিছু করছে স্যার, কিছু করছে আর কিছু করবে না। আচ্ছা দেখবো না, আপনার ক্লাস শেষ হয়ে যাক। আচ্ছা আমরা আরেকটা টেবিল দেখি, এরকম যদি টেবিল হয়। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? দেখা যাচ্ছে স্যার? জি স্যার। স্যার আপনি যে টেবিলটা করতেছেন এটা কি প্রিন্টার 3D না কি? হ্যাঁ এটা কোন জায়গায় করতেছে? জি স্যার। MS পেইন্ট না, এটা পেইন্টে করা হচ্ছে, পেইন্ট। জি স্যার।
আচ্ছা, আমাদের টেবিল যদি এইরকম হয় যে উপরে একটা টিয়ার আছে, এই টিয়ারটা সম্পূর্ণ কলাম 1 2 3 4 5টা কলামের উপরে আছে। দ্বিতীয়টা আছে কি দুইটা কলামের উপর আর 3টা কলামের উপর। তারপর 102 আবার 3টা রো এর মাঝখানে আছে, আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল, এটা আবার 2টা রো এর মাঝখানে। যদি এইরকম হয় তাহলে আমরা কিভাবে কোন টেকনিকে এই টেবিলটা অঙ্কন করব বা আমরা ওয়েবসাইটে অ্যাড করব? তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সর্বপ্রথম আমরা কয়টা রো আছে সেটা হিসাব করব। কয়টা রো? 1 2 3 4 5টা রো আছে। এটা একটা রো, এটা একটা রো, দুইটা, এইটা একটা, তিনটা, এটা একটা, চারটা, এটা একটা, পাঁচটা রো আছে। কলাম কয়টা আছে আমরা হিসাব করে দেখি। 1 2 3 4 5, 5টা করে কলাম আছে। টোটাল আমরা 5টা রো 5টা কলাম আগে নিব, তারপরে ধীরে ধীরে এটাকে সুন্দর করে ডিজাইন করব। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা টেবিল অঙ্কন করে নিই বা তৈরি করে নিই। ওকে, টেবিল নেওয়ার জন্য টেবিল নামে একটা ট্যাগ নিলাম। দেন কি করতে হবে? টিয়ার নিতে হবে। তাহলে টিয়ার নিলাম, একটা টিয়ার, আরও একটা টিয়ার নিব, 5টা টিয়ার নেব, টিয়ার, 2টা টিয়ার, টিয়ার 3টা, টিয়ার 4টা, টিয়ার 5টা টিয়ার। প্রথম টিয়ারে আগে 5টা করে টিডি নেই, টিএইচ। আচ্ছা, ওইটা হেড যেহেতু এই জন্য টিএইচ নিলাম। 1 2 3 4 5, 5টা টিএইচ নিলাম। দ্বিতীয়টা হেড, এই জন্য এটা তো টিএইচ নেব। 1 2 3 4 5। তৃতীয়টা টিডি, কয়টা? 5টা। 1 2 3 4 5, সবগুলোতে এখন 5টা করে নেই টিডি, 5টা। এই 5টা টিয়ার 5টা টিডি নিলাম। নেওয়ার পরে আমরা প্রথম টিডিতে লেখা আছে, প্রথম টিআরএ একটা টিডি আছে, এটা লেখা আছে অল ইনফো। তাহলে আমরা একটা টিডির মধ্যে যে কোনো একটার মধ্যে লিখব অল ইনফরমেশন, লিখলাম। তাহলে এটা কয়টা কলাম জুড়ে আছে? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। তাহলে এর ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট সেট করব, কল স্পান। এটা আমরা জানি, কল স্পান কত? 5 দিয়ে দিলাম, আর এগুলো সব কেটে দিলাম, দরকার নেই, কারণ আমরা তো 5টা দিয়ে দিছি, ওগুলো আর লাগবে না। একটা আছে, একটা টিএইচ দিলাম। দ্বিতীয়টা 2টা আছে, তাহলে আমরা 2টা রাখবো, আর বাদ বাকিগুলো কেটে দিব। 2টার মধ্যে একটা আছে স্টুডেন্ট, একটা আছে টিচার। আমরা একটা লিখি স্টুডেন্ট, আর একটা আছে টিচার, 2টা নিলাম। এখন স্টুডেন্ট কয়টা কলাম জুড়ে আছে? 1 2, 2টা কলাম জুড়ে আছে কিন্তু। তাহলে আমরা লিখবো এখানে স্টুডেন্টটা 2টা কল স্পান, তাহলে কল স্পান 2। আর নিচেরটা আছে 3টা, কল স্পান 3। ওকে, দেখি আমরা এটা একটু রান করে দেখি, এক্সিকিউট করে দেখি। এই যে, কিন্তু এখানে বর্ডার আসে না, তাহলে বর্ডার দিয়ে দিই, বর্ডার 5। এই যে বর্ডার আসছে, দেখেন, এটা 3টা, এটা 2টা, এটা 3টা। তাহলে এরকম করে আসলো। তারপরে কি আছে আমাদের? যে একটা টিআর আছে, একটা টিডি আছে, টিডির মধ্যে লেখা আছে 102। তাহলে এখানে আমরা একটা লিখে নেই 102 লিখলাম। তারপরে আছে ম্যাথ, এরকম করে আগে লিখে নেই, ম্যাথ ABMCS ই। তাহলে পরেরটা লিখে নেই ম্যাথ ABM, তারপরে আছে CSE,
তারপরে লেখা আছে 2 লিখলাম, কন্ট্রোল এস সেভ। এখন এটাকে বলা হয় রো স্পান। রো যদি রো স্পান করা থাকে, দেখেন কয়টা রো এর উপরে আছে এটা, 1 2 3টা রো এর উপরে আছে, তাহলে কে আছে এটা, এখানে আমরা একটা লিখবো রো স্প্যান কত 3, এইটাতে এই 2, এই 2 এ কয়টা রো স্প্যান আছে, 1 2, তাহলে এখানে আমরা রো স্প্যান দেব 2, কন্ট্রোল এস সেভ। এখন আমরা একটু দেখি কেমন লাগে, রিলোড। এই যে দেখেন অটোমেটিক হয়ে গেছে, একটু বড় করে, এই যে দেখেন স্টুডেন্ট 2টা কলাম, অল ইনফরমেশন 5টা, স্টুডেন্ট 2টা, টিচার 3টা, এটা 2টা রো 3টা রো, দেখেন 1, এই যে নিচে একটা 2, এই একটা 3, এটা একটা সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটা 2টা, এই একটা 2টা, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো সেগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে এই হলো আমাদের হয়ে গেল। এখন পরেরগুলো ঠিকঠাক করে নিই। পরেরগুলো কি কি ইনফরমেশন আছে আমরা দেখি। পরে ম্যাথ 102 তো হয়ে গেছে, আর দিতে হচ্ছে না। তাহলে বাংলা এবিকে ট্রিপলি, আর এটাও দেওয়া লাগতেছে না। তাহলে এখানে কয়টা টিটি রাখবো পরেরটাতে, 1 2 3, তাহলে পরেরটাতে 3টা রাখবো। একটাতে আছে বাংলা, পরেরটাতে আছে হচ্ছে ট্রিপল ই, তারপরে কি আছে এবিকে আর ট্রিপল ই। ওকে, পরেরটা তো আছে ইংলিশ, এবিআর, সিভিল, এমটি, তাহলে 4টা আছে। তাহলে আমরা একটা কেটে দিব, কেটে দিয়ে নিচেরটাতে দিব ইংলিশ, তারপরেরটাতে আছে এবিআর, তারপরেরটাতে আছে সিভিল, তারপরেরটাতে আছে এমটি, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমরা ভিউ করি, দেখেন হয়ে গেছে, অল ইনফরমেশন স্টুডেন্ট টিচার, এটা 3টা রো ধরে আছে, 3টা রো, এটা 2টা রো ধরে আছে, 2টা রো, আর এটা 4। এখন যদি নিচে আরেকটা দিতে যায় 5টায়, যেমন এখানে আরেকটা রো তৈরি করব, সেটাতে 5টা ডেটাই থাকবে, তাহলে এইভাবে দিব, আবার টিআর দিব, দিয়ে এখানে টিএইচ মাজিদুল, আরেকটাতে লিখবো এমনি দিলাম ইসলাম, আরেকটাতে লিখবো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কন্ট্রোল এস সেভ, রিলোড। দেখেন চলে আসছে। ব্যাপারগুলো কি বুঝতে পারতেছেন? জি স্যার। স্যার আচ্ছা, এই ছিল জটিল, এটাই সবচেয়ে জটিল একটা টেবিল। এটা ডিজাইন করতে পারলে যে কোনো টেবিল আমরা ডিজাইন করতে পারবো। শুধু কলাম স্প্যান, কলামকে মার্জ করার জন্য কলাম স্প্যান ব্যবহার করা হয়, আর রো মার্জ করার জন্য রো স্প্যান ব্যবহার করা হয়। ওকে স্যার, এটা আমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দেন আমাদের। হ্যাঁ, আমি আরো কিছু কাজ দেখাবো, এটাই শেষ করি নাই, আর একটু কাজ দেখাই, দেখে স্যার আপনাদেরকে এটা দিয়ে দিব। হ্যাঁ স্যার বলেন। স্যার এই যে 5 নম্বর রোটাতে প্রথম কলামটাকে বাদ দিয়ে দ্বিতীয় কলাম থেকে শুরু হলো না স্যার? হ্যাঁ, আর 6 নম্বর রোটাতে প্রথম কলাম থেকেই শুরু হলো। তো এই 5 নম্বর রোটাতে কিভাবে বুঝবে যে প্রথম কলামটাতে লিখতে হবে না? ওটাও কিভাবে বুঝলো স্যার? আমরা তো দেই নাই, আপনি এখানে দেখেন প্রথমটা 5টা দিছি, ঠিক আছে, প্রথমটা 5টাই দিছি, কারণ এটা আমি প্রথমেই ধরে নিলাম। এটা আপনি প্রথমে যদি মাঝখানে দিতেন তাও হতো, বাট এখানে দেওয়া আছে যে রো স্পান এ টোটালি 3টা রো নিয়ে থাকবে, এটা তো দেওয়া আছে। 3টা পর্যন্ত সে নিবেই না। হ্যাঁ, 3টা পর্যন্ত সে নিবে, মানে হলো দিবে না, করতে দিবে না, ট্রাই করি এখানে, তাহলে করতে দিবে না, কারণ 3টা। ওকে, ইয়েস স্যার, এটার উপর থাকবা, 10টা 20টা থাক সেটা দেখার বিষয় না। ওকে, আর কার কোশ্চেন আছে? জি স্যার।
না স্যার। ওকে, তাহলে আমরা আরেকটু দেখি আর কি আছে। টেবিল, রো স্প্যান, কল অ্যাট্রিবিউট, এগুলো দেখছি। এখন ফর্মটা কি আজকে দেখাবো না এতটুকু রাখবো, এটা বলেন। স্যার দেখান। না স্যার, এতটুকু থাক স্যার, এগুলা করতে হবে না স্যার, বেশি করলে আবার। কালকে আবার ক্লাস আছে, আপনাদের উপর জি স্যার, ডিপেন্ড করবে। আমি প্রথমে এত বেশি নিতে প্রেশার, একবার তার সহ্য করা যাবে না, বুঝছেন? বুঝতে পারছেন স্যার? আমরা 3টা ক্লাসেই করি তাই না? আমাদের আজকে 2টা হলো, জি স্যার। 3টা ক্লাসে এইগুলো শেষ করে দিব, আর 4 নাম্বার ক্লাস থেকে সিএসএস ধরবো। আমি প্রথমে প্রেশার ক্রিয়েট করি না, বা আপনি যতটুকু আপনারা নিতে পারবেন আমি ততটুকুই দেই, কারণ এখানে আমরা যারা আছি আজকে বা কালকে বা আগের ক্লাসে আমরা ফার্স্ট টাইম স্টাইল এইচটিএমএল গুলো তাই না, ট্যাগ গুলো দেখতেছি। জি তো স্যার। এটা বুঝতে হবে সবাইকে। আমরা যদি এই ফাউন্ডেশন লেভেলটা না বুঝি তাহলে আমরা বড় বড় প্রজেক্ট করতে পারবো না। আর আমাদেরকে টার্গেট রাখতে হবে আমাদের প্রজেক্টগুলো গ্লোবালাইজড, বিশ্বব্যাপী দেখবে, বিশ্বব্যাপী আমাদের। স্যার আমাদের প্রত্যেকদিন হোমওয়ার্ক দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক দিচ্ছি, এই যে এই জিনিসগুলো, তারপরে আমি কাজ দিয়ে দিব, বুঝছেন? যখন সিএসএস ধরবো তখন তো কাজ করতে খুব ভালো লাগবে। আমরা এরকম কমপ্লিটলি ওয়েব ডিজাইন করা শিখবো, যখন এরকম আউটপুট আসবে সুন্দর করে আনতে পারবো, ভালো লাগবে তাই না? তো এই 2টা ক্লাস একটু বোরিং ফিল করতেও পারেন, তবে এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা দরকার, না জানলে আমরা এভাবে করতে পারবো না। স্যার এগুলাতে বোরিং এর কোনো জায়গাই নেই স্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটাই তো এমন স্যার। হ্যাঁ, তবে বললাম আপনারা যদি ধৈর্য সহকারে থাকতে পারেন লাস্ট পর্যন্ত, আমরা যতদিনে ওয়ার্ডপ্রেস ধরি ততদিন পর্যন্ত কোডিং করতে হবে। ওয়ার্ডপ্রেস ধরলেই সব শেষ, আর কোনো কোডিং করতে হবে না, 2-1 লাইন হয়তো বা কোডিং করা লাগবে, তাছাড়া কোনো কোডিং না। আমরা যে ওয়েবসাইটগুলো আমরা নিব মানে কাজ করার জন্য বাইরের কাছ থেকে, সেগুলো শুধু টেনে এনে ছেড়ে দেওয়া। এত সুন্দর, এত মজা, এত ফ্লেক্সিবল, যা করতে চান তাই হচ্ছে উইদাউট কোড, খুব ভালো লাগবে। তো এতদিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে, এই কোডগুলো আমাদেরকে বুঝতে হবে। আবার এই কোডিং রিলেটেডও আমাদের কাজ আসবে খুব কম, ঠিক আছে? সো আমাদেরকে কোডিং লেভেলটাকে স্ট্রং করতে হবে, স্ট্রং করলে আমরা ওই দিকে যাই, ভালো বেনিফিটেড হব। এখন কেউ যদি মনে করেন না আমি কোনো কোড করবো না, ওয়েবসাইট তৈরি করবো, আমাকে ওয়েবসাইট তৈরি করা বানান বা ওয়েবসাইট ডিজাইন করা শেখান, আমি আপনাদেরকে পারবো, একটা কোডও শেখাবো না, আমি আপনাদেরকে ফুল ওয়েব ডিজাইনার বানাতে পারবো। বাট সৃজনশীলতা একটা জিনিস আছে, যে আপনাকে বললাম আমার একটা ওয়েবসাইট করে দিতে হবে, আপনি যতই জানেন, বাট আপনার সৃজনশীলতা বা আপনার ব্রেনটা এত বেশি ডিপলি কাজ করবে না, সিম্পলি সবসময় চিন্তা করবেন, চিন্তা আসবে। তো আমি চাচ্ছি এটা একটা সৃজনশীলতা আসুক, যে একজন যদি বলে আমার ইলেকট্রনিক্স রিলেটেড একটা ওয়েবসাইট করে দিতে হবে, তখনই যেন মাথায় আসে যে আমাকে ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চাইলে, করে নিতে চাইলে আমাকে এইভাবে ডিজাইন করতে হবে, এই ডিজাইনটা সবার কাছে পছন্দ হবে। কারণ আমরা একজন ব্যক্তি, ওরা একজন ব্যক্তি, আমাকে এমনভাবে ডিজাইনটা শিখতে হবে যেন স্ট্যান্ডার্ড হয়, যেন শুধু তারা নয়, বা যে নিচ্ছে শুধু সে নয়, বা আমি নয়, আমরা বা আমার এই ওয়েবসাইটটা যারা দেখবে তারাই যেন স্যাটিসফাইড হয়, এই ওয়েবসাইটটা দেখে যেন সবার ভালো লাগে। এরকম একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে ডিজাইন করতে হলে এই কোডগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো আমি প্রথম 2-3-4 দিন আপনাদের মত অনুযায়ী চলবো, কারণ আপনারা যতটুকু নিতে পারবেন আমি ততটুকু শেখাবো, বা সে অনুযায়ী শেখাবো প্রথমে, তারপরে আমি আমার ইচ্ছা মতো দিব, তখন আপনারা একটু কষ্ট হলেও করতে হবে। আর স্যার আপনি যে ক্লাস শিডিউলটা দেখে দেখে আমাদের শেখাচ্ছেন, এটা কি স্যার আমাদেরকে দেয়া যায়? হ্যাঁ, অবশ্যই। আপনারা যাবেন এখানে LEDP-তে যাবেন, লিখবেন led.ictd.gov.bd, লিখে এন্টারে চাপ দিবেন, দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, এটা একটা গভর্নমেন্টের সাইটের। এখানে দেখবেন কোর্স মডিউল 2020, এখানে ক্লিক করবেন, করলে দেখেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2020, এখানে ক্লিক করলে আপনার এই পেজটা ওপেন হবে, এখান থেকে দেখে দেখে করবেন।
বা আমি করাচ্ছি প্রথম অবস্থা আপনাদেরকে বোঝানোর জন্য, তারপরে আমি আমার সিকোয়েন্স অনুযায়ী চলবো। ঠিক আছে স্যার। জি স্যার। তবে আমি বারবার যে কথাটা বলি, স্যার ঠিক আছে। কেউ ধৈর্য হারাবেন না। একটা মেয়ে মানুষ যদি এত ডলার ইনকাম করতে পারে, আমরা ছেলে হয়ে কেন পারবো না, তাই না? শুধুমাত্র স্যার জি স্যার। এ টু জেড মেয়ে মানুষ থাকবেন দেখে মনে হয় এমনটা না। ও কিন্তু আমার এইরকম স্টুডেন্টই, আপনাদের মতো যেরকম সবাই মিলে করতেছেন ও করছে। আমি যে ওকে স্পেশালভাবে সময় দিছি বা কাজ করে নিছি এমনটা নয়, শুধুমাত্র মেয়ে মানুষ মনে করে বেশি করছে বেশি এই জন্য। টিপস দিছে মনে হয় স্যার। জি জি। মেয়ে মানুষ দেখে বোধহয় বেশি বেশি টিপস দিয়ে দিছে আমার মনে হচ্ছে। না না না, টিপস বেশি এরকম না। আপনারা টিপস নিতে পারবেন, আমাকেও টিপস দেয়। এটা টিপস দিবে স্যাটিসফ্যাকশনের উপর। আমি একটা সে কাজ করে নেবে 10 দিন টাইম, আমি বললাম না আমি হলো 2 দিনে করে দেবো, দেন। যখন আমি 2 দিন বা তারও আগে করে দিব কাজটা, সে তখন স্যাটিসফাইড হবে। আরে এত বড় একটা কাজ সে এত তাড়াতাড়ি, খুব পরিশ্রম, খুব মেধা, খুব মানে খুব মনোযোগ সহকারে এটা করছে, তাকে দেওয়া উচিত, সে দিবে। এটা মেয়ে হোক বা ছেলে হোক, এটা বিষয় না। কারণ ওরা মেয়েদেরকে আরো বেশি উইকনেস ভাবে, বিকজ যে মেয়েরা কম মেধাবী হয়ে থাকে ওদের তুলনা মানে ধারণা আর কি, যে ওরা কাজ দিলে হয়তো এত হার্ডলি পরিশ্রম করতে পারবে না, ওরা কাজ দিলে বাড়ির কাজ করবে না এই কাজ করবে, এরকম একটা চিন্তা চেতনা আসে। সো এখানে পজিটিভলি দেখেন, পুরুষদের বেশি অপরচুনিটি বা তাদেরকে বেশি অগ্রাধিকার দেয় এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর গ্রাফিক্স ডিজাইনের কথা যদি চিন্তা করেন, তাহলে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেয়, বিকজ মেয়েদের একটা গ্রাফিক্স রিলেটেড বা গ্রাফিক্স আর্টের প্রতি করতে তাদের পছন্দ, কালার কম্বিনেশন এটা বেশি তাদের থাকে, ঠিক সেই জন্য তাদেরকে প্রাধান্য দেয়। আর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু বেশি প্রাধান্য দেয় ছেলেদেরকেই। তো আমি মেয়েদেরকে নিরাশ করতেছি না, যদি একান্ত প্রাধান্য নাই দিত তাহলে তো আমার স্টুডেন্টরা ইনকাম করতো না, তাই না? সো জি স্যার। পর্যন্ত স্যার, থাকেন, ক্লাস আমি কথা দিলাম আপনাদেরকে সেভাবেই গড়ে তুলবো, যেভাবে গড়ে তুললে ইনকাম করতে পারবেন। আমার যতগুলো পুরস্কার ল্যাপটপ দিবে তার মেজরিটি পার্সেন্ট ল্যাপটপ আমার স্টুডেন্টকে দেওয়া হচ্ছে, কারণ আমার স্টুডেন্টরা সবচেয়ে বেশি ইনকাম করতেছে এই জন্য। তো নিরাশ হবেন না, ধৈর্য হারাবেন না। আজকে পারতেছেন না একটা কাজ, বুঝতেছেন না, কালকে বুঝবেন ডেফিনেটলি। কালকে না বুঝলে আমাকে কোশ্চেন করেন। আমরা গ্রুপ তৈরি করছি, সেই গ্রুপে চলো আরেকজনের সাথে, আমি না থাকলে আরেকজন বা আরও অনেক স্টুডেন্ট আছে, তারা জানে, তারা বুঝতেছে, তারা করতেছে, তাদের কাছে বলেন যে ভাই আমার এটা হচ্ছে না, একটু প্রবলেমটা সলভ করে দেন, অবশ্যই দিবে। আমরা সবাই এখানে সেই রকম মেন্টালিটি নিয়েই থাকবো, দেখবেন আরেকজন হেল্প করতেছে। তো আমরা এইভাবেই এগিয়ে যাব, কখনো নিজেকে দুর্বল ভাববো না। বারবার এই কথাটা বলি, আমরা সব সময় পিছিয়ে থাকি এই একটি কারণে, নিজেকে দুর্বল ভাবা। আবার যদি মনে করেন না এতগুলো স্টুডেন্ট গ্রুপের মধ্যে আমি একজন মেয়ে কিংবা আমি একজন ছেলে, মেয়েরা আছে দেখে কি মনে করবে, পারি না, এরকম না। আমরা এখানে ফ্রেন্ডলি থাকবো সবাই, আমি সহ আপনারা সবাই আমরা ফ্রেন্ডলি থাকবো এখানে, সবাই সবার কথা শেয়ার করব। এমন কথা নয় যে ইত্যাদি ইত্যাদি, ওগুলো না। আমরা কাজ নিয়ে ফ্রেন্ডলি থাকবো, সবাই সবার কথা বলবো। ভাই আসলে আমি হয়তো ক্লাসে এটা বুঝতেছিলাম বা বুঝেছি, বাট এখন কেন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, একটু দেখে দেন। সবাই দেখে দিবে, ঠিক আছে? এরকম মেন্টালিটি আমরা সব সময় রাখবো। আমি পারতেছি না, আরেকজনের কাছ থেকে হেল্প নেব, আরেকজন পারতেছে না, আমি তাকে হেল্প করব। আমার কথা তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার। জি স্যার। যে ইনশাল্লাহ আমরা সবাই এরকম ভাবে চলবো, দেখবো আমরা কখনো পিছপা হব না, কখনো ফেল হব না, অবশ্যই সাকসেস আসবে। আর এইটা আমরা সবসময় গ্রুপ ওয়াইজ স্টাডি করব। এই যত বেশি গ্রুপ ওয়াইজ স্টাডি করবেন তত বেশি জিনিস জানবেন। মনে করেন এখানে 30 জন স্টুডেন্ট আছেন, 30 জনের চিন্তা চেতনা, স্টাইল 30 রকমের, বা 30 জন 30টা জিনিস ডিফারেন্স জানেন। 30টা জিনিস একত্রিত করেন কতগুলো হবে দেখেন, সবাই 30টায় কমপ্লিট হয়ে যাবে, সবাই 30টা জানবে। আপনি একটা জানেন, সে একটা জানে, 30টা 30 জন শেয়ার করেন, দেখেন
30টা জিনিস জানা হয়ে গেল। এভাবে আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে। জি বলেন সিফাত ভাই। স্যার আমাদের ক্লার কোড গুলা কিভাবে মনে রাখা যায় বলেন তো? এই যে যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। প্র্যাকটিস ছাড়া সারাদিন যদি বই খুলে নিয়ে থাকেন, মুখস্থ করে লাভ হবে না। সবসময় কোডিংয়ে থাকতে হবে, আমি লাইভে কাজ করতেছি এরকম থাকতে হবে। আপনি যদি মনে করেন না এই টেবিল তৈরি করতে টেবিল, তারপরে টিআর, তারপরে টিডি দিতে হবে, হ্যাঁ হয়ে গেছে, আর লাগবে না। যদি এটা প্র্যাকটিক্যালি কাজ না করেন আপনার থাকবে না। যত প্র্যাকটিক্যাল করবেন তত মনে থাকবে। আমাকে যদি বলেন ছোট্ট একটা সফটওয়্যার তৈরি করে দেন, আমি মিনিমাম 12টা ল্যাঙ্গুয়েজ জানি, 12টা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি সফটওয়্যার তৈরি করে দেব। এটা পসিবল, বিকজ আমার ওইরকম প্র্যাকটিস আছে সেজন্য। আবার মাথার মধ্যে এলোমেলো হয় না যে আমি কোড লিখতেছি, মাঝে মধ্যে হয় একটু যখন টেনশন কিংবা মন মানসিকতা ভালো নেই, অন্যদিকে কোনো মন মানসিকতা, তখন একটু এলোমেলো হয়, এটা তো স্বাভাবিক, আমিও মানুষ। 12টার মধ্যে কনফ্লিক্ট হয়ে যায়। তো ম্যাক্সিমাম সময় আমার এরকম হয় না। আমি যখন ফ্লেক্সিবলভাবে কোড করি, মন মানসিকতা ভালো, কোনো চিন্তা নাই, কোডের উপর মনোযোগ, আমি অনর্গল তৈরি করতে পারবো। আমি মূলত সফটওয়্যার ডেভেলপ করে থাকি, ওয়েব ডেভেলপমেন্ট খুব কম করে থাকি। তো এই কোডগুলো আমার আয়ত্তে আসছে শুধুমাত্র প্র্যাকটিস করার ফলে। বেশি বেশি প্র্যাকটিস করতাম, রাত দিন সারা এরকম চলে যেত প্র্যাকটিস করতে করতে। তো আমরা যদি বেশি প্র্যাকটিস করি এই জিনিসগুলো আমাদের মাথায় থেকে যাবে না, প্র্যাকটিস ছাড়া হবে না। সো সবসময় ট্রাই করবেন, যখনই ফ্রি পাবেন তখনই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আর একটু ট্রাই করবেন যখন রিল্যাক্সে থাকবেন তখন একটু গেম খেলার ট্রাই করবেন। তাহলে গেম খেললেও অল্প, বেশি না, এটা আবার নেশায় যেন পরিণত না হয়। আমিও গেম খেলি, তো একটু খেলবেন, খেললে একটা সৃজনশীলতা আসে, এটা বিজ্ঞানের রিসার্চ। আবার স্যার কি গেম দোয়া আছে। স্যার কোনটা খেলেন? গেম হচ্ছে, গেম খেললে এমন গেম খেলবেন যেন ধৈর্য বিল্ড আপ হয়। আগে আমি ম্যাক্সিমাম খেলতাম আইজিআই, যখন আমি কোডিং করতাম তখন আমি খেলতাম আইজিআই। নাম শুনেছেন মনে হয়? স্যার আমি খেলি এক্সপোল 9। আচ্ছা, তো এই গেমগুলো খেললে কি হবে যে আমি একটা মিশন কমপ্লিট করতে পারতেছি না, এনিহাউ যাইতেই পারতেছি না, হ্যাঁ আমি করব, বারবার চেষ্টা করতে হবে। বারবার একটা ট্রাইনেস, একটা ধৈর্য বিল্ড আপ হচ্ছে। হ্যাঁ সেটা আমি করি। হ্যাঁ, এটা জি স্যার, আমি এখন আইজিআই 2টা খেলতেছি এখন। হ্যাঁ খেলেন মাঝে মাঝে, কিন্তু নেশা করা যাবে না। নেশা জি স্যার, হবে না, আমি কোডিং এর থেকে এটা বেশি করতেছি এরকম করা যাবে না। আমি পাবজি খেলি।